আচ্ছা। আম, সবাইকে স্বাগতম। আমি নাফিসা রায়হানা, এনপি এর শিক্ষা এবং স্বাস্থ্য সেলে আছি এবং বর্তমানে আমি জার্মানির মিউনিখ শহরে থাকি। এখানে পড়াশোনা করে কাজ করছি। তো আজকে হচ্ছে আমাদের এনপি এর শিক্ষা ওয়েবিনারের এটা দ্বিতীয় পর্ব। মানে আমরা বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করছি বা আলোচনা করে বাংলাদেশের সাথে আসলে কোথায় পার্থক্য রয়েছে বা বাংলাদেশ আসলে কি জিনিসগুলা বা কোন ব্যাপারটা গ্রহণ করতে পারে আমাদের দেশের ওভারঅল সিস্টেমের সাথে মিল রেখে বা ওভারঅল সমস্যার কথা চিন্তা করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি মোটামুটি। তো আজকে আমাদের এখানে অবশ্যই দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে যুক্ত আছেন। সবাইকে অবশ্যই অনেক ধন্যবাদ। আর আজকে আমরা মূলত দুইটা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে এখানে আছেন সজন রহমান ভাই, উনি অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার পার্সপেক্টিভটা আলোচনা করবেন। আম, এবং আছেন আশরাফুল হাসান নাসিম ভাই, উনি কানাডার শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন। তো আমাদের প্রথম যেই প্রেজেন্টেশন সেটা দিবেন সজন রহমান ভাই, এবং আমি আশা করব মানে সজন রহমান ভাইকে আহ্বান জানাবো যে তার প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য, এবং সাথে ছোট করে তার পরিচয়টা দিয়ে যাতে উনি শুরু শুরু করেন, এটা আহ্বান জানাবো। ধন্যবাদ। আহ, জি, ধন্যবাদ। আমি সজন, আমি অস্ট্রেলিয়াতে থাকি। আমি ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স শেষ করেছি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। আমি এখন চাকরি করছি। তো আমি প্রেজেন্ট করব অস্ট্রেলিয়ার প্রেজেন্টেশনটা। আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করে একটু আপনাদের সাথে। স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ। জি। জি, দেখা যাচ্ছে। জি। তো আমি শুরুতে যেটা বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যে প্রেজেন্টেশনটা তৈরি করেছি এটা একটা অস্ট্রেলিয়ার বেসিক কারিকুলাম বা বেসিক সিস্টেমটার উপর বেস করে। কিছু কিছু এক্সেপশন আছে, যেমন অস্ট্রেলিয়াতে এরকম প্রাইভেট স্কুল আছে যেগুলোতে হয়তো বা আম, ভর্তি পরীক্ষা নেওয়া হয়। কোনো কোনো প্রাইভেট স্কুলে অনেক পয়সা দিয়ে পড়ানো হয়, কোনো কোনো প্রাইভেট স্কুল পিতামাতাদের ইন্টারভিউ পর্যন্ত নেয়। যেরকম নানা রকম কিছু এক্সেপশন আছে। এবং অস্ট্রেলিয়া যেটা একটা বড় দেশ, এখানে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা বোর্ড আছে, এবং এই বোর্ড গুলোর ক্ষেত্রেও কিছু কিছু রুল কিছু কিছু সময় ভ্যারি করে। তো কিছু কিছু জিনিস হয়তো বা একটু এদিক ওদিক হবে, বাট মেজরলি যে কমন স্ট্রাকচারটা আমি সেটার উপর বেস করে তৈরি করেছি। তো আমি প্রথমে আমাদের শিক্ষা দর্শন এবং মূল পার্থক্য এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলে কথা বলবো। তো এটা একটু সংক্ষেপে, যে প্রথমে হচ্ছে এখানে ইনকোয়ারি বেসড লার্নিং এ মন দেওয়া হয়, মুখস্থ করার বদলে ইনকোয়ারি বেসড কেন এবং কিভাবে এই ধরনের কোশ্চেন তৈরি করার মাধ্যমে ক্রিটিক্যাল থিঙ্কিং এর দিকে মন দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা তথ্য বিশ্লেষণ করে আহ কোনো জিনিস জানতে পারে, রাদার দেন কারিকুলাম ফলো করে বা শুধুমাত্র মুখস্থ বিদ্যার মাধ্যমে। এবং এর পাশাপাশি নানা রকম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট এজেন্সি, যেমন শিক্ষার্থীদের নিজেদের শেখার প্রক্রিয়া যাতে নিজেরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে, এরকম একটা সিস্টেম এখানে মেনটেন করা হয়। তো প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি বা ক্যাচমেন্ট এরিয়া। তো এখানে আমাদের বাংলাদেশের মতো প্রাইমারি স্কুলে কোনো ভর্তি পরীক্ষা হয় না। যেটা হয় সেটা হচ্ছে একটা ক্যাচমেন্ট এরিয়ার মাধ্যমে স্কুলগুলো নির্বাচন করে তাদের শিক্ষার্থীদের। তো সরকারি স্কুল ভর্তির জন্য আহ, এই নির্দিষ্ট এলাকার বাসিন্দারা তাদের এলাকার জন্য আসন নিশ্চিত থাকে। আবার কোনো কোনো গার্জিয়ান চাইলে তারা অন্য কোনো স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেটা ডিপেন্ড করে ওই স্কুলের আসন সংখ্যা খালি থাকার উপরে। কিন্তু মেজরলি যত স্কুলগুলোতে ভর্তি হয় সে ভর্তিটা হয় ক্যাচমেন্ট সিস্টেমের মাধ্যমে। আহ, বাসা থেকে স্কুল কত দূরে এর উপরে ভিত্তি করে। শিক্ষকদের বেতন এবং মর্যাদা এখানে এটা এখানে শিক্ষকদের স্পেশালি যখন তারা রিমোট এরিয়াতে পড়াতে যান, আহ, এইটার জন্য এখানে একটা নানা রকম আকর্ষণীয় বেতন এবং ইনসেনটিভ দেওয়া হয়। আমরা যেমন আজকেই আমরা একটা নিউজ দেখছিলাম যে শিক্ষামন্ত্রী বলেছেন যে বাংলাদেশের কোচিং বাণিজ্য বন্ধ করে দিবেন। কিন্তু সমস্যার গোড়াটা যেখানে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষকদের কম বেতন এবং ঢাকামুখী একটা উম, পয়সার একটা ঢাকামুখী একটা রূপ, যে কারণে গ্রামের দিকে শিক্ষকদের যাওয়ার আগ্রহ বা প্রবণতা কম। এবং এটার জন্য অস্ট্রেলিয়া যেটা বড় দেশ, এখানে অনেক রিমোট এরিয়া আছে। এখানের জন্য তারা যেটা করে সে তারা
প্রথমত তাদেরকে ভালো বেতন দেয়। আপনি যদি রিমোট এরিয়াতে মুভ করেন, আপনার তার জন্য একটা এক্সট্রা ইনসেনটিভ দেওয়া হয়, আবাসন সুবিধা দেওয়া হয়। আপনি দুর্গম এলাকায় নির্দিষ্ট সময় পূর্ণ করলে একটা বড় অঙ্কের বোনাস দেওয়া হয়, যেটাকে রিটেনশন বোনাস বলে। আপনার ক্রান্তিকালীন ছুটি আছে, দীর্ঘ সময় শিক্ষকতার পরে আপনি রিফ্রেশমেন্টের জন্য পেইড লিভ পান, এবং একটা নাইস ক্যারিয়ার গ্রোথের একটা উপায় আছে, যেখানে আপনার দক্ষতার উপর ভিত্তি করে আপনি লিড টিচার, প্রিন্সিপাল হতে পারেন। আপনি যত রিমোট এলাকায় যাবেন, আপনার বেতন বা সুযোগ সুবিধা তত বেশি থাকে। তো শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে যেটা ফলো করা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট ডিগ্রির পাশাপাশি লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আপনার স্নাতকের পরে মিনিমাম 2 বছরের মাস্টার্স অফ টিচিং কোর্স করতে হয়, এবং এরপর আপনাকে কিছু বছর ইন্টার্নশিপ করতে হয়, যেখানে আপনি অন্যান্য শিক্ষকদের আন্ডারে, মেন্টরদের আন্ডারে কিভাবে শিখাতে হয়, মানে ইন্টার্নশিপের মধ্যে আপনি শিখবেন। এবং প্রতি বছরে কিছু নির্দিষ্ট ঘন্টার জন্য ট্রেনিং এর মাধ্যমে তাদের সকল ট্রেনিং গুলাকে নিয়মিত আপডেট করা হয়। এবং অবশ্যই যে কোনো শিক্ষকের চাকরি মেনটেন করতে হলে ওয়ার্ক উইথ চিলড্রেন চেক, এটা বাধ্যতামূলক, যেটা হচ্ছে পুলিশি চেক, এটা এখানে বাধ্যতামূলক। তো এখানে শিক্ষা ব্যবস্থায় অনেক রকম ডিফারেন্সের ভিতরের মধ্যে বাংলাদেশের সাথে সেটা হচ্ছে যে বাস্তব জীবনের শিক্ষা যোগ করা হয়। আপনার কারিকুলামে আপনি ব্যাংকিং, ট্যাক্স এবং বাজেট করার প্রাথমিক শিক্ষা আপনাকে স্কুল থেকে শেখানো হয়। আর পাশাপাশি রাস্তা পার হওয়া, সাইকেল চালানো বা সাঁতার শেখানোর মতো জিনিসগুলো এখানে বাধ্যতামূলক। আপনার ব্যক্তিগত নিরাপত্তা বা বাউন্ডারিজ এবং কনসেন্টের ধারণা একদম প্রাইমারি লেভেল থেকে দেওয়া হয়। ইন্টারনেট নিরাপদ থাকা এবং সাইবার বুলিং এর প্রতিরোধের বিষয়ে এখন নিয়মিত এখানে ক্লাস করানো হয়, এবং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, অবসর দুশ্চিন্তা কিভাবে সামলাতে হয় এর জন্য এখানে কাউন্সিলর থাকে, এবং এর উপরেও কারিকুলামের ভিতরেও ক্লাসের অংশ হিসেবে এগুলো একটা অংশ। সহশিক্ষা কার্যক্রম সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে এরা এটাকে খুবই প্রায়োরিটি দিয়ে থাকে। এখানে যেটা হয় যে খেলাধুলা বা মিউজিক এখানে এক্সট্রা কারিকুলার না, বরং কারিকুলামের অংশ হিসেবে ধরা হয়। যত বড় বড় প্রাইভেট স্কুল আছে যেখানে হয়তো বা ভর্তি পরীক্ষার মাধ্যমে নিয়ে যারা ভর্তি নেয়, তারা শুধুমাত্র ভর্তি পরীক্ষা না, ওদের পাশাপাশি অলরাউন্ড স্টুডেন্ট খোঁজে, এরা যেটাকে বলে যে স্পোর্টসেও বা কোনো এক্সট্রা কারিকুলারেও পারদর্শী হতে হয়। এক্সট্রা কারিকুলার রেকর্ড থাকলে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুবিধা পাওয়া থেকে শুরু করে এরকম সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। শিল্পকলার সরঞ্জাম এবং বাদ্যযন্ত্রের জন্য সরকার থেকে আলাদা ফান্ড দেওয়া হয়, এবং আপনি একাডেমিক ক্রেডিট পাবেন মিউজিক এবং আর্টে পারদর্শিতার জন্য। এরপরে যেটা নিয়ে বলতে চাচ্ছি হচ্ছে বিভাগ বিভাজন বা স্ট্রিম যে সিলেকশন, যে আমাদের বাংলাদেশের যে সিস্টেমটা, আমরা ক্লাস 9-এ উঠে একটা সায়েন্স, আর্টস, কমার্সের ভিতরে যেটা বিভাগ বিভাজনের মধ্যে পড়ি, এবং কেউ হয়তোবা ফিজিক্স এবং ম্যাথসের সাথে ইকোনমিক্স নিতে চাইলেও নিতে পারে না, তার কারণ সে সায়েন্সে বা সে কমার্সে। তো এই জিনিসটা এখানে বহু বছর ধরেই নাই, এখানে এরকম কোনো নির্দিষ্ট দেওয়া নেই। একজন শিক্ষার্থী চাইলে ফিজিক্সের সাথে ড্রামা বা ইকোনমিক্স নিতে পারে। স্কুলগুলোতে একজন গাইড থাকে, যিনি তার শিক্ষার্থীদের পরবর্তীতে তিনি কি পড়তে চান বা কি করতে চান তার উপর ডিপেন্ড করে এইসব সাবজেক্ট গুলোকে পিক করতে হেল্প করেন। আম, এবং স্কুলের মাধ্যমে নানা রকম কারিগরি বা ভোকেশনাল কোর্সও সরাসরি যুক্ত হওয়া যায়। এরপর আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে উচ্চশিক্ষায় প্রবেশ, এটিআর সিস্টেম। সো বাংলাদেশে যেটা আমরা করি, আমাদের যেটা ভর্তি পরীক্ষা হয়, আহ, একটা বিশাল মানসিক চাপের মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা যান ভর্তি পরীক্ষার সময়। এখানে এই চাপটা পুরোপুরি আহ, উম, যেতে হয় না কারো, কারণ এটা সিস্টেমটা হচ্ছে এটিআর সিস্টেম। এটিআর সিস্টেম যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান টারশিয়ারি অ্যাডমিশন র্যাঙ্ক। এখানে 100-র মধ্যে আপনি কোনো প্রাপ্ত নম্বর পান না, আপনি 0.0 থেকে 99.95 এর মধ্যে একটা র্যাঙ্ক পান। আপনি যদি 80 এটিআর হন, তার মানে হচ্ছে আপনি টপ 80% ক্লাসের স্টুডেন্টদের ভিতরে আছেন, এবং এই এটিআর ধরে ইউনিভার্সিটি গুলো আপনাকে কল করে। তো এই জন্য কোনো ভর্তি পরীক্ষার ব্যবস্থা নেই। আম, আম, এই আপনার ক্লাস 12 এর এক্সাম বা কারিকুলামের উপর বেস করে যে আপনার এটিআরটা আপনি যেটা অর্জন করেন, এটার উপর ডিপেন্ড করে আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন ইনিশিয়ালি। এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে ভিইটি পদ বা বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল শিক্ষা, যেটাকে আমরা বলি। যারা হাতে কলমে শিখতে পছন্দ করেন তাদের জন্য এটি খুবই একটা আদর্শ মাধ্যম। এখানে আপনি অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে আপনি কাজও করতে পারবেন। আবার এর পাশাপাশি আপনি সার্টিফিকেট, বিভিন্ন রকম টেইফ বলে একটা সিস্টেম আছে, যেখানে আপনি ক্লাস 11 থেকে আপনি টেইফে ঢুকে নিয়ে নানা রকম কারিগরি শিক্ষায় দক্ষতা নিতে পারবেন, এবং স্কুলে থাকাকালীন আপনি ওখানেই অ্যাপ্রেন্টিসশিপের পার্ট হিসেবে আপনি চাকরি করবেন, যাতে আপনি স্কুল শেষ করার পরে আপনি সরাসরি সে চাকরিতে যোগদান করতে পারেন। এখানে একটা অল্টারনেটিভ পাথ আছে, সেটা হচ্ছে বিকল্প পথ। ইন কেস আপনার এটিআর, আপনি একটা ভার্সিটিতে আপনি একটা সাবজেক্ট পড়তে চান, আপনার জন্য যোগ্য না, তখন তখন আপনার কাছে সুযোগ থাকে
পরবর্তীতে ওই সাবজেক্টই ওই ভার্সিটিতে পড়ার সে সুযোগ কিভাবে করা যায়? মনে করেন আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে চান ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে, বাট আপনি আপনার পয়েন্ট যথেষ্ট নাই, তখন আপনি টেফ কোর্স করে আসতে পারেন একজন ইলেকট্রিশিয়ান হিসাবে। এই টেফ কোর্সের এক বছরের ডিপ্লোমা শেষ করলে আপনি আবার সেকেন্ড ইয়ার থেকে আপনি ইউনিভার্সিটিতে সেম কোর্সে আপনি ভর্তি হতে পারবেন। আবার পাশাপাশি ম্যাচিউরিটি শিক্ষার্থী হিসেবে আপনি একটা স্ট্যাটুটরি এন্ট্রি টেস্ট হিসেবেও দিতে পারেন যদি আপনার এটিআর ইনাফ না থাকে। আবার বিশ্ববিদ্যালয় কর্তৃক নানা রকম ব্রিজিং কোর্স সম্পন্ন করা যায়, যে আপনার সাপোজ আপনার এটিআর এর যে সাবজেক্টটার পিছিয়ে ছিলেন, যেটার কারণে আপনার এই সাবজেক্ট আপনি ভর্তি হতে পারেন না, ইউনিভার্সিটি ওই সাবজেক্টটাকে আপনাকে আলাদা করে পড়িয়ে তারপরে আপনাকে ওই কোর্সটা আপনাকে নিতে সাহায্য করবে। তো এখানে কোনো সাবজেক্টে পড়া বা এটার জন্য এটা খুব একটা মানে একটা যে কম্পিটিশন বা এরকম কোনো বিষয় না, এটা চাইলে সহজে করা যায়। কর্মমুখী শিক্ষা, এখানে একটা স্কুল বেসড অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিংশিপ প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে আপনি স্কুল থেকেই হাতে কলমে কাজ শিখতে পারবেন। ইটস আ পেইড ট্রেনিংশিপ। আপনি কাজের জন্য এটা কোনো আপনি বেতন পাবেন, আপনি চাকরি মানে যথেষ্ট এটা লিগাল এবং এক্সপেরিয়েন্স সবই এটা কাউন্ট হবে। এবং এর পাশাপাশি আপনি এই ক্রেডিটটা আপনি যে কাজ করবেন, এই ক্রেডিটটা আপনার হাই স্কুল সার্টিফিকেটের ক্রেডিট হিসেবে যোগ করা যায়। আম, আহ, আপনি 5টা সাবজেক্টের জায়গায় 3টে সাবজেক্ট করবেন এবং এই ক্রেডিট হিসেবে এটা যোগ করবেন। এবং এটা যেটা সবচেয়ে যেটা কাজ করে, এটা হচ্ছে যে স্কুল থেকে বাচ্চাদের ঝরে পড়া রোধ করে। যাদের হয়তো বা পড়াশোনাতে মন কম, তারা সহজেই নানা রকম এরকম ট্রেনিংশিপের মাধ্যমে ঢুকে তারা কাজেই সরাসরি যোগদান করতে পারেন এবং তাদের উপর পড়াশোনার চাপটাও আর থাকে না। তো কর্মমুখী শিক্ষাটা যেভাবে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাচ্ছে যেভাবে এটা চালায় এরা, সেটা হচ্ছে 5টা বা 6টা প্রথাগত একাডেমিক বিষয়ের পরিবর্তে এরা একজন শিক্ষার্থীকে 3 দিন স্কুলে যান, তারা মূল বিষয়গুলো অধ্যয়ন করেন, ইংরেজি গণিতের মতো মেন বিষয়গুলো অধ্যয়ন করেন। তিনি একদিন টেইফ বা আরটিওতে কারিগরি শিক্ষা নেন, কারিগরি শিক্ষার কাজ করেন, এবং একদিন সে কর্মস্থলে কাজ করেন। এবং সেখানে আপনি আপনার নিয়োগকর্তার অধীনে আপনি বেতনভুক্ত হিসেবেই কাজ করেন। এখানে এটা আপনি একজন লাইফ গার্ড হতে পারেন, আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন, আপনি প্লাম্বার হতে পারেন, এরকম নানা রকম কার্পেন্টার, নানা রকম কর্মমুখী যে কোনো কর্মস্থলে, এবং স্কুল থেকে আপনাকে এই কাজগুলো কানেক্ট করে দিবে। এলিট অ্যাথলিট পাথওয়ে, যে শুধুমাত্র বাংলাদেশে আমাদের যে একটা যে আমাদের যেটা মেধার বিষয়টা, যে আমাদের বাংলাদেশের মেধার মূল্যায়ন যেভাবে করা হয় শুধুমাত্র মানে লেখাপড়া জনিত মেধাটারই মূল্যায়ন আমাদের করা হয়। ক্লাস 7 একটা বৃত্তি দেওয়া হয়, ক্লাস 8 একটা বৃত্তি দেওয়া হয়, কিন্তু কোনো খেলাধুলামূলক মেধা বা কোনো মিউজিক মূলক মেধা তেমন একটা মূল্যায়ন আমাদের সিস্টেমে কোনো মানে নাই বলতে গেলেই চলে। তো এখানে এলিট অ্যাথলেটদের আসলে অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন জাতীয় স্তরের পর্যায়ে খেলাদের জন্য আপনার একটা স্পেশাল কারিকুলাম থাকে, আপনার রুটিন ওই অনুযায়ী আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি ইউনিট ক্রেডিট হিসেবে পান, আপনি যদি একটা সার্টেন আওয়ার্স আপনি দেখান যে আপনার ট্রেনিং করা লাগে আপনার স্পোর্টস এর জন্য, ওই আওয়ারটা আপনার স্কুলের ইউনিট ক্রেডিটের আওয়ার হিসেবে যোগ হয়। আপনি স্কলারশিপ পান, ভালো খেলোয়াড়দের ইউনিভার্সিটি গুলো নানা রকম স্কলারশিপ দিয়ে থাকে, এবং ওটার মেন্টর সাপোর্টও পান। আপনাকে অ্যাথলেটের জন্য নানা রকম একাডেমিক মেন্টর থাকে, যারা অ্যাথলেটদেরকে তাদেরকে খেলাধুলার পাশাপাশি যারা লেখাপড়াটা কিভাবে সমান্তরাল পারেন সেটার জন্য গাইডলাইন এটা তৈরি করে দেন। এবং একজন এলিট অ্যাথলেটের জন্য আরেকটা যেটা সুবিধা থাকে সেটা হচ্ছে তারা ইউনিভার্সিটি এন্ট্রিতে এটিআর বুস্ট পান। যেমন কি যদি একজন স্টেট লেভেলের সুইমার হয় আর তার যদি এটিআর থাকে 75, তো হয়তো বা +10, এখন এটা স্টেট অনুযায়ী ভ্যারি করে, এক এক স্টেট এক এক রকম, বাট কোনো না কোনো রকম সাম সর্ট অফ একটা বুস্ট তারা পেয়ে থাকে। কারো যদি মনে করেন 75 থাকে, সে +10 হচ্ছে 85 এটিআর পয়েন্ট পেয়ে 85 এদের সাথে আহ, আহ, অংশ নিতে পারে। প্রাক এনরোলমেন্টের সুযোগ সুবিধা থাকে, যে তারা পছন্দ মতো ক্লাসের সময় তারা সবার আগেই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে তারা বেছে নিতে পারে। পরীক্ষার সময় তাদের জন্য ছাড় দেওয়া হয়, তারা দরকার হলে তারা যদি কোনো টুর্নামেন্টে অংশ নেন, সেই টুর্নামেন্টের জন্য তাদের পরীক্ষার সময় আগানো পেছানো হয়। এবং ওদের ভবিষ্যৎ ক্যারিয়ারের ক্ষেত্রে যে স্পোর্টস ম্যান যে সবসময় একজন প্রফেশনাল অ্যাথলেট হিসেবে শাইন করবেন তা তো না, 90% ক্ষেত্রে তা হয়ও না। তো তাই জন্য যে শুধুমাত্র আমি ন্যাশনাল লেভেলের বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতে না পারলেও তখন তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে পড়াশোনা শেষে স্পোর্টস ম্যানেজমেন্ট বা কোচিং এর ক্যারিয়ার তৈরি করার সুবিধাগুলো তাদের স্কুল থেকেই করে দেয়। আরেকটা সিস্টেম এখানকার যেটা, সেটা হচ্ছে আর্লি এন্ট্রি বা আর্লি অফার। সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে আপনি ক্লাস 11-এই বা আর্লি একটা এন্ট্রি পেয়ে যাবেন। আপনি যদি ভালো স্টুডেন্ট হন, আপনি ক্লাস 11-এর যে রেজাল্ট, এই রেজাল্টটার উপর বেস করে ওরা একটা ক্লাস 12-এর একটা প্রেডিক্টিভ এটিআর আপনাকে দিবে, এবং এই প্রেডিক্টিভ এটিআর উপর বেস করে আপনি আপনার সাবজেক্টে নিয়ে
আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। এবং আবার কোনো কোনো সময় এটা একটা কন্ডিশনাল বেসড হয় যে আপনার ক্লাস 12 আপনার এই সার্টেন এটিআর পেতে হবে। পাশাপাশি স্কুল রেকমেন্ড করতে পারে, আপনার স্কুলের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল আপনাকে একটা রেকমেন্ডেশন দিতে পারে, যাতে মাধ্যমে আপনি ক্লাস 11-এই আপনার ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে ভর্তি থাকতে পারবেন। এবং কিছু পার্সোনাল প্রোফাইল মডেল আছে, যেমন চার্লস স্টার্ট অ্যাডভান্টেজ মডেল বা ম্যাকওয়ে লিডার্স এন্ড অ্যাচিভমেন্টস মডেল। এই প্রোগ্রামগুলো গ্রেডের পাশাপাশি স্বেচ্ছাসেবকমূলক কাজে যারা অংশগ্রহণ করে, নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে যারা দক্ষতা দেখায়, এবং সেটা শুধু স্পোর্টস হতে হবে তা না, নানা রকম ভলেন্টিয়ারি কাজে যারা কাজ করে তাদেরকেও এক রকমের আর্লি এন্ট্রি এবং কিছু স্কলারশিপ এবং এটিআর বুস্ট দিয়ে থাকে। তো এইটা হচ্ছে আমার মূলত যে অস্ট্রেলিয়ার যেই বিষয়গুলো আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে কাজে লাগানো যায়। কারণ আমরা গতবার যে মাহতাব স্যার যে প্রেজেন্টেশনটা দিলেন, ওখানে অলরেডি বাংলাদেশের শিক্ষা খাতের ব্যয়ের এবং নানা রকম যে হিসাবপত্র উনি দেখেছেন, তো আমি ওটা রিপিট করতে চাচ্ছি না। এবং আমি শিওর যে আমাদের লাস্টের দিন মাহতাব স্যার যখন আবার একটা কমন প্রেজেন্টেশন করবেন তখন ওগুলো আবার হবে। তো আমি মোটামুটি অস্ট্রেলিয়াতে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যে বিষয়গুলো আমার কাছে মনে হয় বাংলাদেশ নিতে পারে সেগুলো নিয়েই আমি বললাম। তো আমার পক্ষ থেকে বাংলাদেশের জন্য আমাদের কিছু করতে পারি বা করণীয় বা সুপারিশ হিসেবে, যে প্রথমত আমাদের ফাইনাল পরীক্ষার উপর নির্ভর না করে সারা বছরের অ্যাসেসমেন্ট চালু করা, যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা এবং শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন না করা, এবং শিক্ষার্থীদের যে প্রত্যেকের শেখার হার যে একরকম নয় এবং প্রত্যেকের শেখার মানদণ্ড যে একরকম না সেটাকে বোঝার চেষ্টা করা এবং সে অনুযায়ী একরকম কারিকুলাম বা একরকম শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারা। অকল্পনীয় মনে হতে পারে, বাট তৈরি করার চেষ্টা করা। অফস্টেট এর মতো একটা নিরপেক্ষ এবং শক্তিশালী মনিটরিং বডি তৈরি করা, যেগুলো যারা মেনটেন করবে প্রত্যেকটি স্কুল কলেজের মান। এবং যেমন অস্ট্রেলিয়াতে একটা পরীক্ষা হয় এনপ্যাক বলে, যে পরীক্ষার মাধ্যমে আসলে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় না, কিন্তু প্রতি বছর স্কুলগুলোকে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীরাই পরীক্ষা দেয়, তো রেজাল্টে শিক্ষার্থীদের কোনো রেজাল্ট এফেক্ট করে না, এফেক্ট করে স্কুলের মূল্যায়নে। এরকম যে স্কুল মূল্যায়ন করা, মেধা আকর্ষণ করতে শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং ইনসেনটিভ দেওয়া, এটা ছাড়া আমাদের এই কোচিং বাণিজ্য বা স্পোকেন ইংলিশ বাণিজ্য এগুলো দূর করা আসলে হয়তো বা সহজ হবে না। সাঁতার, প্রাথমিক চিকিৎসা এবং যৌন শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা, বেসিক যে লাইফ সেভিং স্কিল গুলাকে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো, প্রতিটি স্কুলে আমাদের ল্যাব, লাইব্রেরি এবং প্রতিবন্ধী পরিবেশ বান্ধব পরিবেশ নিশ্চিত করা। কারণ আমাদের স্কুল কলেজগুলোতে এখন বাংলাদেশ স্কুল কলেজগুলোতে অ্যাটলিস্ট গ্রামের স্কুলগুলোতে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর দিয়ে কিছু অডিও ভিজুয়াল যোগ করা। যেমন আমরা 12-14 বছর ধরে যে ইংরেজিটা শিখি আমাদের স্কুল কলেজে, তাতে আমরা খুবই সামান্য ভোকাবুলারিতে জাস্ট ইংরেজিটা লিখতে শিখি, এর বাদে আমরা আসলে তেমন কিছু একটা শিখি না। আমাদের কোনো লিসেনিং, যেখানে একটা ভাষা শিক্ষার মেইন সোর্সটাই হচ্ছে লিসেনিং, লিসেনিং আমাদের 14 বছরে থাকে শূন্য, ভাষা শিক্ষার স্পিকিং আমাদের 14 বছরে থাকে শূন্য। কিছু সামান্য ভোকাবুলারি আমরা শিখি, কিছু রিডিং আমরা শিখি। তবে এই কারণে এরকম প্রতিটি স্কুলে এই টাইপের ল্যাব তৈরি করা খুবই জরুরি একটা শিক্ষা, মানে এই অ্যাকচুয়ালি 2026 সালে এসে যাতে তারা শিক্ষাটাকে, একটা ভাষাটাকে ভাষা হিসাবে শিখতে পারে, রাদার দেন জাস্ট কিছু গ্রামার মুখস্থ করা, ডাইট বাই ডাইট, ইট ইন ডাইট ফর শুধু গ্রামার মুখস্থ ভিত্তিক। যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা ইংলিশের ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও, যে আমাদের যে থিওরি বেসড যে সিস্টেমটা, আমি যখন স্কুল করেছিলাম আমাদের প্র্যাকটিক্যাল মোটামুটি ছবি খাতায় আঁকার মধ্যেই সংযুক্ত ছিল, এর চেয়ে আসলে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল খুব একটা আমাদের করা হয় নাই। তো এই প্র্যাকটিক্যাল গুলোকে আসলে মানে প্র্যাকটিক্যাল নির্ভর হওয়া, থিওরি বেস থেকে হাতে কলমে কাজ শেখানো, গ্রুপ বেস কাজ শেখানো, এবং জীবনমুখী এবং দক্ষতা নির্ভর কারিকুলাম তৈরি করা, যেখানে আমাদের ছাত্ররা আসলে কিছু স্কিলফুল হবে। আমরা শুধুমাত্র কিছু ফরম্যাটিং শিখবো না, যেটা চিঠি লিখতে হলে এখানে প্রথমে ডিয়ার স্যার, তারপরে সাবজেক্ট, তারপরে এরকম জাস্ট আমরা শুধু ফরম্যাট মুখস্থ করা না শিখে আমাদের বাচ্চারা অ্যাকচুয়ালি ভাষা শিখবে বা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখবে। এবং আমি লাস্টের স্লাইড, এটা আমার যে আমরা কি করতে পারি ব্যক্তিগতভাবে, আমার নিজের পার্সোনাল কিছু অপিনিয়ন, আমাদের পক্ষে কি করা সম্ভব। প্রথমত আমার মনে হয় যে আমাদের কিছু স্কুল হলিডে ক্যাম্প এনপিএ থেকে বা যে কোনো গ্রুপ অর্গানাইজেশন আমরা বাংলাদেশে করতে পারে, সেটা হচ্ছে স্কুল হলিডে ক্যাম্প কোডিং এবং স্টেমের জন্য তৈরি করা। কোডিং এখন শুধুমাত্র যে আপনি
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বেন দেখে কোডিং করতে হবে তা না, কোডিং এ আপনাকে লজিক বিল্ডিং এর সহায়তা করে। কিছু স্কুলের হলিডে টাইমে আপনি কোডিং ক্যাম্প, রোবোটিক্স ওয়ার্কশপ চালু করা, জীবন রক্ষাকারী দক্ষতার জন্য ক্যাম্পিং করা, এটার জন্য আপনি ফার্স্ট এড স্কুলের শিক্ষার্থীদের ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসা এবং পানিতে ডুবে মরাদের সাঁতার শিক্ষা বাধ্যতামূলক করা, এবং ছুটির সময় বিশেষ ক্যাম্পের মাধ্যমে আপনি বেসিক ফার্স্ট এড দেয়া, সিপিআর দেয়া, ডিফি ব্যবহার করা শেখা এবং জরুরি অবস্থায় জীবন বাঁচানোর যে কৌশলগুলো, এগুলো আমরা ক্যাম্পিং এর মাধ্যমে আমরা করতে পারি। সচেতনমূলক শিক্ষা, যৌন সম্পর্ক শিক্ষামূলক ট্রেনিং দেওয়া। আমাদের আগের মিটিং এ যখন কথা হচ্ছিল, আমাদের যে শিক্ষকদের ট্রেনিং এর ব্যাপারে একটা কথা হচ্ছিল এরকম যে আমাদের শিক্ষক আসলে ট্রেনিং নিতে মানে আগ্রহী কিনা, তারা এটা মানে নিতে মানে ট্রেনিং দিলেই যে তারা ক্লাসে গিয়ে যৌন শিক্ষা সম্পর্কে শিক্ষা দিতে শুরু করবেন, এটা সম্ভব কিনা। এটা আমার কাছে মনে হয় একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আমাদের ব্যক্তিগত আমাদের স্কুল কলেজ লাইফের যে আমাদের সমাজের যে স্ট্রাকচার, সেখানে সব বিষয়ে কথা বলতে আমাদের শিক্ষকরা এবং আমরাও বিভিন্ন সময় নানা রকম ইতস্ততায় ভোগেন। তো এগুলোর দায়িত্ব হয়তো বা ইয়াংদের নেওয়া উচিত, এগুলোর দায়িত্ব হয়তো বা নেওয়া উচিত আমাদেরই নেওয়া উচিত, যেটা বিভিন্ন ক্যাম্পিং এর মাধ্যমে, যেখানে আমাদের শিক্ষকদের সাথে সাথে আমরা হয়তো বা কিছু আমরা সাপোজ বরিশালে আপনি যদি জিলা স্কুলে একটা ক্যাম্পিং করতে চান, আপনি বরিশাল মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীদের আপনার ট্রেনিং করলেন, যারা পরবর্তীতে 6 মাস অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর বরিশাল স্কুলগুলোতে আপনার তারা সেই ট্রেনিং গুলা কন্টিনিউ করতে পারে। সেরকম কিছু কমিউনিটি ভলেন্টিয়ারিং এর সিস্টেম করা, এবং অবশ্যই এটা আসলে মনে রাখা উচিত যে আমাদের শিক্ষা এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে মন দেওয়া উচিত। বাংলাদেশের শিক্ষার্থীদের যে সুইসাইড রেট, বাংলাদেশের শিক্ষার্থীদের যে একটা পরীক্ষায় ফেল করার কারণে, সামান্য একটা পরীক্ষায় ফেল করার জন্য জীবন শেষ করে, তার যে প্রতি বছরের যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসে, এইগুলোর জন্য প্রতিটি স্কুলে নিয়মিত কাউন্সিলিং সেশন রাখা এবং একরকম কাউন্সিলিং এর ব্যবস্থা করা, এটা আসলে এই সময় এসে না করা আমাদের জন্য আমার কাছে মনে হয় যে ব্যর্থতা। তো আপাতত আমার পক্ষ থেকে এটাই, আমি আমার স্ক্রিন শেয়ার স্টপ করছি। প্রশ্নোত্তর পর্ব মনে হয় শেষে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ স্বজন ভাইকে। আমি যদিও হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব আসলে সবার শেষে করার কথা, যে যেহেতু আমরা এখানে অনেকেই আছি, অনেকের প্রশ্ন থাকতে পারে বা কোনো না কোনো হচ্ছে কমেন্ট থাকতে পারে, তো অবশ্যই প্রশ্নোত্তর পর্ব আমরা শেষে করতে পারি। কিন্তু আম, এখানে হচ্ছে যেহেতু অলরেডি কমেন্ট সেকশনে কিছু প্রশ্ন আছে এবং কয়েকজন যেহেতু হাতও তুলেছেন, একজন হাত তুলেছেন, আমি খুবই মানে আমি বলবো যে কমেন্ট সেকশনের যে কোয়েশ্চেন গুলো সেটা আমি পড়ি, এবং একজন যে হাত তুলেছেন তাকে এরপরে আমি সুযোগটা দিব যে হচ্ছে খুবই সংক্ষেপে তার নিজের হয়তো বা পরিচয় এবং হচ্ছে তার প্রশ্নটা খুবই সংক্ষেপে বলার জন্য। তো প্রথমে যেটা কমেন্ট সেকশনে প্রশ্ন এসেছে, তন্ময় ভাই কিছু প্রশ্ন করেছেন এবং সজীব তানভীর ভাই। তন্ময় ভাই লিখেছেন যে শিক্ষক প্রশিক্ষণ কিভাবে হয়, তাদের বেতন কাঠামো কেমন, এবং এটারই ফলো আপ একটা কোয়েশ্চেন সজীব ভাই করেছেন যে যেহেতু আপনার বোধহয় প্রেজেন্টেশনের শুরুতেই শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে একটা কিছুটা ধারণা ছিল, উনি আরেকটু বিস্তারিত এটার ব্যাপারে জানতে আগ্রহী। এবং দ্বিতীয়ত হচ্ছে তন্ময় কর্মকার ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে আদিবাসী ইমিগ্রেন্ট বা জাতিগত মাইনর সম্প্রদায়ের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ কি অবারিত কিনা। তো এই দুইটা প্রশ্নের যদি হচ্ছে আপনি উত্তর দেন, এবং হ্যাঁ, এরপরে আমি আসছি আবার। জি, জি, থ্যাংক ইউ। আচ্ছা, শিক্ষক নিয়োগ এবং শিক্ষক প্রশিক্ষণ প্রক্রিয়ার যে সিস্টেমটা, সেটা যেভাবে হয়, প্রথমত হচ্ছে যে শিক্ষক নিয়োগ হতে হলে আপনার একটা লাইফ সায়েন্স বা মানে যে কোনো সাবজেক্ট আন্ডার গ্রেড ডিগ্রি থাকা দরকার হয়, এবং এরপরে আপনি টিচিং লাইসেন্স থাকা আপনার জন্য বাধ্যতামূলক। এবং সেটা আন্ডার গ্রেড, সেটা করার পরে আপনাকে 2 বছরের একটা কোর্স করতে হয়, যেটা হচ্ছে মাস্টার অফ টিচিং, যেখানে এবং এই মাস্টার অফ টিচিং কোর্সটা আমার জানার মতে ডিপেন্ড করে, আপনি শুধু প্রাইমারির জন্য ফোকাস হতে পারেন, আপনি হাই স্কুলের জন্য ফোকাস করতে পারেন, আপনি হাই স্কুলের স্টেমের জন্য ফোকাস করতে পারবেন, এরকম ফোকাসড আপনার একটা প্রফেশনাল ডিগ্রি প্রথমত নেওয়া হয়। প্রথমে আপনার স্নাতক ডিগ্রি, তারপর আপনার প্রফেশনাল ডিগ্রি, এবং তারপরে থার্ড স্টেপে যেটা করা হয় সেটা হচ্ছে বাধ্যতামূলক ইন্টার্নশিপ। আপনার চাকরিতে ঢোকার আগে আপনার কিছু বছরের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ করা হয়, এবং রেগুলারলি কিছু সিপিডি বা কিছু রেগুলার প্রশিক্ষণ, একটা নির্দিষ্ট ঘন্টা
প্রতি বছরে শিক্ষকদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হয় এবং না হলে তাদের আবার ওই শিক্ষকতার যে লাইসেন্সটা ওইটা নবায়ন হয় না। এর পাশাপাশি একাডেমিক রেকর্ড বিশ্লেষণ করা হয় এবং কিছু নৈতিকতার জন্য যে ওয়ার্কিং উইথ চিলড্রেন, যেটা আমি বলেছিলাম যে সার্টিফিকেশনটা, এটা এটাই মেনটেন করতে হয়। আর দ্বিতীয় প্রশ্নটা যেন কি একটু আচ্ছা, আমি একটু অ্যাড করে দেই, মানে আর বেতন কাঠামো নিয়ে, মানে বেতন কাঠামোটা কিরকম সেই ব্যাপারে যদি আপনার ধারণা থাকে। বেতন কাঠামোটা আমার এক্স্যাক্টলি এরকম ধারণা নাই, আমি পরে হয়তো বা তোকে জানাতে পারবো। আচ্ছা আচ্ছা, জি। আর পরের প্রশ্নটা আদিবাসী, ইমিগ্রেন্ট বা জাতিগত মাইনর সম্প্রদায়ের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ কেমন? আচ্ছা, হ্যাঁ, এখানে মাইনরিটি বলতে এখানে যারা অ্যাবরিজিনাল আছেন, যারা অস্ট্রেলিয়ার আদিবাসী, আদিবাসী যাদেরকে বলা হয়, ওদের সকল ক্ষেত্রে, এটা শুধুমাত্র যে শিক্ষার ক্ষেত্রে তা না, যে কোনো চাকরি, যে কোনো ক্ষেত্রেই দে আর দ্য ফার্স্ট প্রায়োরিটি। যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো অনলাইন ফর্ম ফিল আপ করবেন, আপনাকে ওয়ান অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন দে আস্ক ইজ আর ইউ অ্যান অ্যাবরিজিনাল আর ইউ আর টরেস আইল্যান্ডার। তো নানা রকম অ্যাবরিজিনাল গ্রুপ আছে, তো নানা রকম অ্যাবরিজিনাল, তো দে আর অলওয়েজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। এবং আপনি সেটা শুধুমাত্র এই যে আমি যে এটিআর এর কথা বলতেছিলাম, তারা এটিআর এরও বুস্ট পায় তারা হলে। পাশাপাশি তারা চাকরির ক্ষেত্রে মানে কি বলবো, যত রকম আপনি ইমাজিন করতে পারেন সকল ক্ষেত্রেই, শুধু শিক্ষা না, স্বাস্থ্য থেকে শুরু করে সকল রকম ক্ষেত্রেই, সেটা আপনি আর্মিতে চাকরি চান, আপনি যে কোনো জায়গায় চাকরিতে চান, সেক্ষেত্রেই তারা ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, ধন্যবাদ। আমি এরপরে আসছি মোহাম্মদ রায়হান হোসেন ভাইয়ের কাছে। উনি যদি খুবই সংক্ষেপে ওনার পরিচয় এবং প্রশ্নটা বলেন। আচ্ছা, আমার নাম রায়হান। আমি অ্যাকচুয়ালি স্বজন ভাইয়ের একটু হেল্প করার জন্য আসছি, এবং এই কোশ্চেন যেগুলো আপনারা জিজ্ঞেস করেছেন এগুলোর একটু হেল্প করার জন্য আসছি, কারণ আমি নিজে এখানে টিচার। আমি অস্ট্রেলিয়াতে থাকি, সিডনিতে থাকি। আমি এখানকার যে ভোকেশনাল এডুকেশনের যে সরকারি সিস্টেমটা আছে, টেইফ বলে, ওই টেইফের আমি টিচার। সো বেতন কাঠামোর কথা যেটা বলতেছেন, ওইটা আমি অ্যাবসলিউট অ্যামাউন্ট আমি বলছি না, আমি আপনাকে কম্পারেটিভ অ্যামাউন্টে বলছি, তাহলে বরং বুঝতে আরো সুবিধা হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড ব্যাংকিং এর, আমি ব্যাংকিং থেকে টিচিং এ আসছি। সো আমি যদি দুটার কম্পারিজন করি, আচ্ছা, এখানে একটা কিছু স্ট্রাকচার আছে, মানে ধরেন আপনি যদি নতুন জয়েন করেন আপনার স্যালারি একরকম হবে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড থাকে, এক্সপিরিয়েন্স থাকে, আপনাকে ওরকম ক্যাটাগরি করে। তো ফরচুনেটলি আমি যখন জয়েন করেছি টেইফে, তখন আমাকে মানে ওই ওই ক্যাটাগরির মধ্যে হাইয়েস্ট ক্যাটাগরিতে ফেলেছে এবং আমাকে ওই অনুযায়ী বেতন দিয়েছে। এবং এইখানে টেইফের বা সব টিচিং এরই এখানে একটা বাংলাদেশে এই সুবিধাটা আছে, সেটা হচ্ছে গিয়ে যে বছরে 3 মাস কিন্তু অ্যাকচুয়ালি স্কুল বন্ধ থাকে বা কলেজ বন্ধ থাকে। আসলে টার্ম ব্রেক বলে যেটাকে, আপনি যদি সবকটা টার্ম ব্রেক যোগ করেন, তো ইন টোটাল ধরেন আপনি 2.5 মাস 3 মাসের মতো বন্ধ থাকে। তো ওই বন্ধের ভিতরে আসলে আমাদের কাজ করতে হয়, কারণ স্টুডেন্ট যখন অ্যাসেসমেন্ট সাবমিশন করবে, তখন আমাকে তো ওটা সাবমিট করে ফেলতে হবে, নতুবা এটা জমে যায়, পাইল আপ হয়ে যায়। সো টার্ম ব্রেকের মাঝখানে আসলে আমরা মোটামুটি কাজ করি, পার্সোনালি কাজগুলো করে ফেলি, অথবা পাইল আপ হয়ে যাবে। কিন্তু অফিসিয়ালি কিন্তু ওগুলো আসলে টার্ম ব্রেক, অর্থাৎ আপনি ইউ আর নট সাপোজ টু ডু এনি ওয়ার্ক ডিউরিং দিস 2.5 months or 3 months, হোয়াট এভার ব্রেক। সো আমি এগুলো ডিটেইলে বলতেছি এই কারণে, কারণ সো আমি এখন যে স্যালারি পাচ্ছি দ্যাট ইজ ফাইন। অন টপ অফ ইট আমাকে কিন্তু বিবেচনা করতে হবে যে এই 2.5 মাস বা 3 মাস কিন্তু আমি কোনো কাজ করতেছি না, অর্থাৎ আমার স্যালারিটা আমি নিচ্ছি 9.5 মাস বা 9 মাসের জন্য, যত স্যালারি আমি পাচ্ছি, কারণ বাকিগুলো ছুটি। এখন যদি আমি এটা অ্যানুয়ালাইজ করি, অর্থাৎ আমি এখন যে স্যালারি পাই 9 মাসের জন্য, ওইটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ করি, অ্যানুয়ালাইজ যে স্যালারি, সেইটা কিন্তু আমি ব্যাংকে ম্যানেজারিয়াল পোস্টে যে কাজ করতাম সেটা সমান অলমোস্ট। আমি ওই জন্য অ্যাবসলিউটে বললাম না, আমি কম্পারিজনে বললাম। সো আমার কাছে মনে হয়, আমি পার্সোনালি মনে করি এটা কোয়াইট লুক্রেটিভ অফার। অস্ট্রেলিয়ার পরিপ্রেক্ষিতে আপনি একটা ব্যাংক ম্যানেজারের যে স্যালারি পাচ্ছেন, সেটা একজন ভোকেশনাল এডুকেশনের টিচারও পাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় কি যে অনেক প্রফেশনাল লোকজন একটা পর্যায়ের পরে টিচিং লাইনে চলে আসার চেষ্টা করে, লাইক মি। এবং আমি যে কোর্সটা পড়াই সেটা টিচার্স ট্রেনিং কোর্স, আপাতত আমি ওটাই পড়াচ্ছি। তো ওইখানে আমি এরকম আরো অনেক লোক পাচ্ছি যে
যারা আইটি ব্যাকগ্রাউন্ডের, যারা রিয়েল এস্টেট এজেন্ট এবং ওই রকম, তারা তাদের প্রফেশনে দে আর শাইনিং, দে আর ফ্লাইং উইথ কালার্স, বাট তারা বলতেছে যে আমি আমার এখন যেমন আইটির লোকজন বলতেছে যে এআই যদি চলে আসে নানান রকম ইনসিকিউরিটি ভুগতেছে, তারা টিচিং লাইনে চলে আসার চেষ্টা করতেছে। সো তারা এই কোর্সটা, টিচিং লাইসেন্সটা নিয়ে রাখতেছে পড়াশোনা করে, কিন্তু তাদের ওই ফাইন্যান্সিয়াল সেই কনফিডেন্সটা আছে যে আমি যদি আমার এস্টাবলিশ প্রফেশন ছেড়ে যদি টিচিং প্রফেশনে চলে আসি, I will provide my family. I can pay my mortgage, something like that. So আমার মনে হয়, কিন্তু বাংলাদেশে আমার মনে হয় না যে প্রাথমিক শিক্ষকরা বা কলেজ শিক্ষকদের ওই ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা আছে। এটা এখানে আমরা যেরকম মূল্যায়িত হই, ইভালুয়েটেড হই, ওরকম এক। এটা আমি স্যালারি দিক থেকে মনে হয় কিছুটা ক্লিয়ার করতে পারছি। সো আমি মনে করি যে এটা বাংলাদেশেও যদি করা যায়, বাট বাংলাদেশে তো ধরেন অনেক বাজেটটারি কনস্ট্রেন্ট আছে এবং নাম্বার অফ টিচার্স অনেক বেশি। অ্যাজ এ রেজাল্ট সরকার কতখানি কি করতে পারবে, এনপিএ এই ব্যাপারে কি ডিসিশন নেবে বা কি পলিসি নেবে, আই ডোন্ট নো। আমি জাস্ট জানিয়ে রাখলাম। আর স্কুলিং এর তন্ময় ভাই কি এখনই কোনো কোশ্চেন করবেন, সম্পূরক কোশ্চেন নাকি? আমি বেশি কথা বলে ফেলতেছি, মানে আমার আরো কিছু ইস্যু ছিল। সেটা হচ্ছে আমি একটু ছোট করে বলে রাখতে চাই, আই এম নট আ ভেরি বিগ ফ্যান অফ দ্য অস্ট্রেলিয়ান এডুকেশন সিস্টেম, কারণ আমার ছেলেরাও এখন স্কুলে পড়তেছে এবং আমি প্রথমেই অবজেক্টিভ একটা ইনফরমেশন দিয়ে রাখি। ওয়ার্ল্ড ওয়াইড যে একটা স্কুল বাচ্চাদের যে এডুকেশনাল পারফরমেন্সের যে একটা মেজারমেন্ট হয়, পিসা বলে, ওই পিসা মেজারমেন্টে কিন্তু অস্ট্রেলিয়ান এডুকেশন, মানে বাচ্চাদের যে স্কুল গোয়িং বাচ্চাদের যে ল্যাঙ্গুয়েজ লিটারেসি, নিউমারেসি লেভেল, এগুলো কিন্তু সব ডাউনওয়ার্ডস, এবং এটা নিয়ে এখানে অনেক রকম ডিবেট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমিও তো আমার বাচ্চাদের দেখতেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অস্ট্রেলিয়ার যে এডুকেশন ফিলোসফি, এরা মনে করে কি, এবং এটা বাংলাদেশেও অ্যাপ্লাই হচ্ছে বা হবে, এটা জন্য আমি আগে ভাগে বলে রাখতেছি, এদের ফিলোসফি হচ্ছে, অস্ট্রেলিয়ান এডুকেশনের পুরো ফিলোসফিটা হচ্ছে যে এই এডুকেশন সিস্টেমটা নট টিচার লেড, পুরো এডুকেশন সিস্টেমটা এরা দাঁড় করিয়েছে স্টুডেন্ট লেড, অর্থাৎ স্টুডেন্ট নলেজ ডিসকভার করবে। তারা মনে করে যে স্টুডেন্টদের মধ্যে অনেক পটেনশিয়াল আছে এবং স্টুডেন্ট নিজেরা খুঁজে খুঁজে ওই সব পটেনশিয়ালে পৌঁছে যাবে, টিচাররা তাদেরকে ফ্যাসিলিটেট করবে মাত্র। পুরো এডুকেশন প্রসেসটা টিচার লেড না। আমি খুবই হাম্বলি ডিসএগ্রি উইথ ইট, এবং আমি মনে করি যে ওরা যে এডুকেশন সিস্টেম দাঁড় করাচ্ছে, ইভেন পুরো ওয়েস্ট যে এডুকেশন সিস্টেমটা দাঁড় করাচ্ছে, সমস্ত ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট গুলা যে থিওরির পিছনে তাদের সমস্ত শ্রম দিয়ে দিচ্ছে, কনস্ট্রাকটিভিস্ট থিওরি, আই হামলি মানে আমি ছোট মানুষ হতে পারি, বাট আমি ফিল করি যে এই থিওরিটা সবার জন্য না। যে স্টুডেন্টটা গিফটেড, যে স্টুডেন্ট হিসেবে খুব ভালো, তাকে আপনি ওই স্বাধীনতা, ওই ফ্যাসিলিটেশনটা দিতে পারেন, সে নিজে নিজে সবকিছু আবিষ্কার করে নেবে। কিন্তু এইরকম স্টুডেন্ট 10%, 12%-এর বেশি না। অধিকাংশ স্টুডেন্ট, 85% স্টুডেন্ট আমি বলবো, তারা টিচার সেন্ট্রিক অ্যাপ্রোচটা তাদের জন্য ভালো হবে। টিচার যদি তাদেরকে লিড করে নিয়ে যায়, যাকে আমরা কড়া ভাষায় ডিসিপ্লিন বলি, ওই ডিসিপ্লিন যদি নিয়ে যায়, আমি মনে করি ওইটা মোর ইফেক্টিভ। এবং এটা শুধু আমি একা বলতেছি না, আরো বহু লোকজন এই কথা বলতেছে, যদিও এডুকেশন ডিপার্টমেন্ট গুলোতে কনস্ট্রাকটিভিস্ট থিওরি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ডমিনেন্ট। তারাই বলতে, কারণ তারা এটার পিছনে এত বিলিয়ন ডলার খরচ করে ফেলছে, এত বছর ডিকেডস খরচ করে ফেলছে, তারা সিম্পলি এখন বলতে পারতেছে না যে এই থিওরি কাজ করে না। এটার ভিতরে অনেক, এবং এইটা যে শুধু আমি বলতেছি তা না, বহু লোকজন বলতেছে। আমি লিবারেল পার্টির এডুকেশন উইং এর কিছু লোকজনের সঙ্গে কথাবার্তা বলছি, তারা তো খুবই আসলে ভদ্র। তারা বলতেছে উই অলসো সাপোর্ট এক্সপ্লিসিট টিচিং। তারা ওইভাবে তো আর বলবে না যে স্টুডেন্টকে শক্তভাবে পড়াশোনা করাতে হবে, ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করাতে হবে, ওটা তো ওইভাবে ওরা বলবে না। কিন্তু ওরা ওই কথাটা, শব্দটা ইউজ করতেছে যে উই আর অলসো সাপোর্টার অফ এক্সপ্লিসিট টিচিং, যার অর্থ দাঁড়ায় ওইটাই যে আসলে টিচারকে স্ট্রিক্ট হতে হবে এবং টিচার ডিসিপ্লিন ওয়েতে বাচ্চাদেরকে পড়াবে এবং ওই অনুযায়ী পড়াবে, ওইটা। সো কিন্তু এখন আমি এই কথাটা এখানে বলতেছি কারণ বাংলাদেশে আমি টেন্ডেন্সি গুলো লক্ষ্য করছি যে ওরাও ওই থাকে, কারণ ওয়েস্টার্ন ফান্ডেড তো অনেক কিছু, ওয়েস্টার্ন ইয়েতে তারা ওই ফিলোসফি ফলো করার চেষ্টা করছে যে বাচ্চারা নিজে নিজে সবকিছু শিখে নিবে। ইটস নট রাইট ওয়ে, আই বিলিভ।
কিছু বাচ্চার জন্য এটা সত্য, অধিকাংশ বাচ্চার জন্য সত্য না। আপনারা যারা ভালো ভালো স্কুলে পড়াশোনা করেছেন, আপনাদের ক্লাসমেটরা ভালো ছিল, আপনারাও হয়তো ওদের পক্ষে বলবে যে না, ভালো বাচ্চারা নিজেরা নিজে আবিষ্কার করে নেবে ভালো ভালো ইয়েতে। কিন্তু আমরা যারা আমি ব্যক্তিগতভাবে খুব একটা ভালো স্কুলিং পাই নাই, আমি দেখে এসেছি আপনাকে স্ট্রিক্ট ওয়েতে ভালোভাবে ডিসিপ্লিন ওয়েতে যদি পড়াশোনা না করানো হয়, বাচ্চারা পড়াশোনা করে না। আমার ক্লাসমেটরা পড়াশোনা করে নাই। জি। সো আম, আমি অনেক বড় কথা বলে ফেলতেছি, ক্রুডলি বলতেছি, এগুলি পলিটিক্যালি ইনকারেক্ট কথাবার্তা, বাট হোয়াট আই ফিল আমি জাস্ট বলে দিলাম। এবং পলিসি, আমি এটা এই জন্য আরো জোর দিয়ে বলতেছি কারণ এটা পলিসি লেভেলের ব্যাপার, এবং এনপিএ যেহেতু পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে, পলিটিক্যাল পার্টি হতে চায়, তাদেরকে কিন্তু এই একটা স্ট্যান্ড নিতে হবে যে আসলে, এবং ইট ইজ ফান্ডামেন্টাল, কোন ফিলোসফি আপনি ফলো করবেন, জি, কোন এডুকেশনাল ফিলোসফি ফলো করবেন, এটা ফান্ডামেন্টাল। এটা মানে আপনি টিচিং কিভাবে, মানে এটা এখান থেকে শুরু হবে। আপনি টিচিং কিভাবে, টিচারদের কিভাবে ডেভেলপ করবেন, আপনার এই ফিলোসফি কোনটা হবে, এইটা থেকে কিন্তু শুরু হবে বীজ। সো আপনি যদি জি, ফিলোসফি জি। ঠিক করতে না পারেন, আপনি যদি অতীতের ভুলে আটকে থাকতে চান, তাহলে ইট উড বি নট ভেরি গুড। অনেক কথা বলে আম, ফেললাম, সরি। না না রায়হান ভাই, অবশ্যই আপনার কথা অবশ্যই অনেক এনজয় করছে, এবং সত্যি কথা বলতে যে এই বিষয়ে আমাদের আরো আলোচনা দরকার, কিন্তু মানে যেহেতু আমাদের এখন আরেকটা প্রেজেন্টেশন আছে, তো আমার মনে হয় যে আমরা শেষের দিকে আবার পরবর্তীতে ডিসকাশন গুলো আচ্ছা, কন্টিনিউ আমি করি। জাস্ট কুইকলি একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা just শেষ করে দিচ্ছি। যেটা কর্মমুখী শিক্ষা কখন থেকে শুরু হয়? আর সো কর্মমুখী শিক্ষার যে সিস্টেমটা, এটা সাধারণত ইয়ার 11 থেকে শুরু হয়, এবং ওরা এটা ডিপেন্ড করে আপনি যেটাই করতে পারেন, লাইফ গার্ডিং করেন বা ইলেকট্রিশিয়ান করেন, তো ওরা ক্লাস 11 থেকে শুরু হয়, এবং তখন ওই সপ্তাহে 3 দিন আপনি ক্লাস করেন, একদিন টেফ করেন, একদিন আপনি চাকরি করেন। তো এই লাস্ট প্রশ্নটা ছিল, এটা আমি শেষ করে দেবো। ধন্যবাদ। আচ্ছা, আর তন্ময় ভাই হাত তুলেছেন, যদি আপনার প্রশ্নটা আচ্ছা, থ্যাংক ইউ। আমি 1 মিনিটের বেশি সময় নেব না, আমি যদি আবার প্রশ্ন করছি। থ্যাংক ইউ ফর দিস ইনসাইটফুল প্রেজেন্টেশন সজন এবং রায়ন ভাই অলসো ফর জাম্পিং ইন। একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে আমার আসলে আছে। অস্ট্রেলিয়া তো অনেক বড় দেশ, আহ, ফলে এই সজনের প্রেজেন্টেশনে কিছু আসছে যে কি করে রিমোট এলাকায় আমরা টিচারদেরকে নিয়ে যেতে পারি, সেটা তন্ময়, একটা। পরিচয়টা দিয়ে দিলে ভালো হয় আর কি। ও আচ্ছা, সরি। আর আমার নাম ক্যামেরা অন। তন্ময়। ক্যামেরা, আচ্ছা, আমি তো মোবাইল থেকে ঢুকছি। 1 মিনিট, আমাকে শুনতে পাচ্ছেন তো, তাই না? জি হ্যাঁ, ভাই। ক্যামেরা, আচ্ছা, দেখতে পাচ্ছেন? ওকে, আমাকে কি দেখা যাচ্ছে? জি 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 ভাই। আচ্ছা, হ্যালো। আমার প্রশ্নটা আসলে খুব সংক্ষেপে, প্রথম প্রশ্ন আপনাদের দুজনের কাছেই ছিল যে এত বড় দেশে যেটা হয় যে রিমোট এলাকাগুলোতে যে স্কুলের মান, সেটার সাথে সিডনি বা মেলবোর্নের যে স্কুল, তার মানের যে পার্থক্য যদি থেকে থাকে, সেটাকে কি করে আপনারা মিনিমাইজ করে মানে এই ব্যবস্থার মধ্যে, যেটা আমাদের ঢাকা এবং হয়তোবা গাইবান্ধার যে যে স্কুল, তাদের মধ্যে গ্যাপ আছে। দেখা যাচ্ছে যে এখান থেকে অল্প সংখ্যক মানুষ গাইবান্ধা থেকে বিশ্ববিদ্যালয়ে উঠে আসে, সেটা একটা বিষয়। সেকেন্ড প্রশ্নটা রায়হান ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু এই ভোকেশনাল লাইনের একজন ভালো অভিজ্ঞতা আছে, তো ভোকেশনাল লাইনের যে শিক্ষাটা আমাদের দেশে যে সমস্যাটা আছে বাংলাদেশে, যে সেকেন্ড ক্লাস এডুকেশন হিসেবে ট্রিট করা হয়, এবং এটাকে অস্ট্রেলিয়াতে কি করে মিনিমাইজ করছে, এবং এটার সাথে যে ইন্ডাস্ট্রি গ্যাপটা আছে, অর্থাৎ যে কেউ একজন পড়লো ভোকেশনাল লাইনে, তার কি ইন্ডাস্ট্রির সাথে তার কোনো লিঙ্কেজ হচ্ছে বা সে কি ঠিক মতো চাকরি পাচ্ছে, সেগুলো গ্যাপটা কি করে মেনটেন করেন? প্রশ্ন হয়তো বা আপনারা পরে অ্যান্সার করতে পারেন। এই দুটোই কোশ্চেন ছিল আর কি, যে কারণ এটা বাংলাদেশে একটা বেকার সমস্যা, বড় সমস্যা আছে। এটুকুই। আচ্ছা, স্বজন ভাই কি প্রথমে উত্তর দিতে চান? হ্যাঁ, জি। তো ভাইয়ের যে প্রথম দুইটা কোশ্চেন, প্রথমটা হচ্ছে যে স্কুলগুলোর যে মান বিভিন্ন ইসে, তো এখন সিডনি মেলবোর্ন অবশ্যই কিছু স্কুল আছে যেগুলো প্রাইভেট স্কুল, যেগুলো অনেক দামি স্কুল, তো আমি সেগুলোকে কম্পেয়ার করতেছি না। কিন্তু সাধারণ যে পাবলিক স্কুলগুলো এবং সাপোজ রিমোট এলাকাতে, যেমন এখানে আপনি পার্থে যে পাবলিক স্কুলটা বা পার্থের অস্ট্রেলিয়া রিমোট স্কুলে যে পাবলিক যে স্কুলটা, ওদের যেটা করা হয়, ওদের কিছু সিস্টেম আছে। প্রথমত ওদের স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন বছরের একটা পরীক্ষা দেয়, যেটা ওদের স্কুলের মানটা বিচার করে, এবং ওই অনুযায়ী গভর্নমেন্ট থেকে বা ওরা এটাকে সাবসিডি করে যে কোথায় মানটাকে সবার সমান রাখার জন্য, এবং নানা রকম বেসিক্যালি
নানা রকম মানে মেজারমেন্ট বা নানা রকম অ্যাসেসমেন্ট করা হয় স্কুলের, যে স্কুল যার মাধ্যমে ওরা হচ্ছে যে জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে ভোকেশনাল এসের যেটা, তো ভোকেশনাল লাইনের যে কাজেরটা, এটা রায়হান ভাই হয়তো বা একটু ভালো বলতে পারবেন। কিন্তু ভোকেশনাল লাইনের যে এটা, ওরা যখন স্কুলে থাকতেই যখন ঢুকে গেছে, ওরা এখান থেকে মোটামুটি একটা পাথওয়েটা পেয়ে গেছে। কারণ আপনি যখন টেইফে যান তখনই ওরা আপনাকে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে বা কারো আন্ডারে, কারো একটা কোনো কোম্পানিতে বা কোনো বড় ইলেকট্রিশিয়ান আন্ডারে আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে চাকরি করতেছেন, আপনি এটা লাইক এটা শিখতেছেন না আপনি ওখানে। লাইক আপনি যখন একজন লাইক আপনি যদি লাইফ গার্ডিং এর করেন, হি ইজ লাইফ গার্ডিং, হি ইজ ডুইং দ্য জব, তো অলরেডি ওখানে জবে ঢুকে গেছে। এবং এটা আসলে ওদের জন্য আসলে প্লাস পয়েন্ট, যে অনেকে হচ্ছে ক্লাস 12 করার পরে এখানে আসার চেষ্টা করতেছে, যেখানে অলরেডি 1 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এবং এক্সপিরিয়েন্সের কারণে অলরেডি হয়তো বা লাইফগার্ড থেকে ডিউটি ম্যানেজার হিসেবে প্রমোশন পেয়ে গেছে। তো এটা ওরা যখনই ওরা যে স্কুল বেসড ইন্টার্নশিপ যখন যে শুরু হয়, ওই সময় স্কুল থেকে ওদের এরকম নানা রকম এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি বেসড প্রোগ্রাম আছে। যেমন এরকম মনে করেন যে আপনার অ্যাকুয়াটিক লেজার সেন্টার বেজ একটা প্রোগ্রাম আছে, নানা রকম স্কুল এরকম বেস প্রোগ্রাম আছে। এরা স্কুলদের সাথে যোগাযোগ করে, স্কুল সরাসরি কানেক্ট করিয়ে দেয়, এবং ওই যখন ওরা ইন্টার্নশিপ, যেটা যখন ওরা ক্লাস 10-এ বা 11-এ যখন ওরা ঢুকতেছে, ওরা এখানে বেসিক্যালি একজন ফুল টাইম, মানে ওরা তো বেতন কম পায়, বাট একজন ফুল টাইম ওখানে লাইফ গার্ড আমি এখন গিয়ে করতে দিলে যে কাজটা করার ওইটাই করে, এবং তারা ওখান থেকে একবারেই ওরা মানে ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডাকশনটা পায়। জি আচ্ছা, আমি একটু চিপ ইন করবো এটার সাথে। জি আচ্ছা, জি ভাই, একটা একটু জিনিস পারলে আমি সংক্ষেপে ব- যদি। হ্যাঁ। হ্যাঁ আমি সংক্ষেপে বলি। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি তো বছর দশেক ধরে অস্ট্রেলিয়া আছি। আমি এখানে এসে আমি যতখানি আমি ফিল করি, এখানকার ট্রেড ইউনিয়ন কিন্তু বেশ শক্ত। এই যে আমাদের টেইফের, যে আমি এটা বলতেও ভুলে গেছিলাম, টেইফের টিচারদের যে ট্রেড ইউনিয়ন আছে, আমি অলরেডি একটা মেম্বার। আমি দেখেছি এরা কিন্তু নিজেদের বেতনটা ঠিক করে হচ্ছে গিয়ে একটা এন্টারপ্রাইজ এগ্রিমেন্টের মাধ্যমে গভর্নমেন্টের সঙ্গে। এই টেফ টিচার্স ইউনিয়ন এবং আরো অস্ট্রেলিয়ান পুরা টিচারদের ইউনিয়ন, এরা গিয়ে গভর্নমেন্টের সঙ্গে বসে একটা নেগোসিয়েশনের ডিল করে, যে তুমি আমার কোন গ্রেডকে কত ডলার কত বেতন দিবে, এবং এটা বছর বছর কত পার্সেন্ট করে বাড়াবে। যেমন এবার 2027 পর্যন্ত 4% করে বাড়বে, নাকি 4.5% করে বাড়বে। ওটা এন্টারপ্রাইজ এগ্রিমেন্ট সরকারের কাছ থেকে ওরা ডিল করে নিয়ে আসে নেগোসিয়েশনের মাধ্যমে, এবং খুবই শক্ত এরা এই ট্রেড ইউনিয়ন গুলো। সিমিলারলি আপনি যেসব ট্রেডিদের কথা ট্রেডি মানে হচ্ছে কি এই যে কার্পেন্টার এবং এটসেট্রা, তাদের কথা বলতেছেন, তাদেরও ট্রেড ইউনিয়ন আছে এবং এরাও শক্তিশালী। অস্ট্রেলিয়ায় শুনবেন, অন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা জানি না, অস্ট্রেলিয়ায় শুনবেন যে এখানে নাকি হাউজিং ক্রাইসিস, কারণ পর্যাপ্ত সংখ্যক হাউস নাই। অ্যাজ এ রেজাল্ট হাউজিং প্রচুর দাম টাম বেড়ে গেছে, এবং বিভিন্ন সরকারি মানে পলিটিক্যাল পার্টি এটা দোষারোপ করতেছে আমাদের উপরে, যে ইমিগ্রেন্টটা আসতেছে, চাহিদা বাড়িয়ে দিছে, পর্যাপ্ত সংখ্যক বাড়িঘর নাই, অ্যাজ এ রেজাল্ট ভাড়া বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। আসল কারণ হচ্ছে ট্রেডিরা, কারণ ট্রেডি নাই, ট্রেডির সাপ্লাই নাই, যথেষ্ট সংখ্যক ব্রিকলেয়ার নাই, কার্পেন্টার নাই, এবং এগুলা নাই, বিল্ডিং যে তুলবে যারা ওরা নাই, যথেষ্ট সংখ্যক সাপ্লাই নাই। এবং এই ট্রেড ইউনিয়ন গুলো ইমিগ্রেশন বন্ধ করে রেখে দিয়েছে, অর্থাৎ বাইরের দেশ থেকে কোনো ওস্তাগার রাজমিস্ত্রি আসতে পারবে না, পেইন্টার আসতে পারবে না, ওরা বন্ধ করে রেখে দিয়েছে নিজেদের ডিমান্ড আট করার জন্য। অ্যাজ এ রেজাল্ট যথেষ্ট সংখ্যক আসলে বিল্ডিং উঠতেছে না। সো ইয়েটা হচ্ছে, তন্ময় ভাইয়ের জন্য অ্যান্সারটা হচ্ছে যে এখানকার সমাজই এরকম, যে আপনার ইনকাম থাকলে আপনার হবে, আপনার পড়াশোনা মানে আপনি মাস্টার্স করছেন না পিএইচডি করছেন, দে ডোন্ট কেয়ার। আপনি আপনার মতো করে লাইফ লিড করবেন। আপনি আপনি যদি প্লাম্বারও হন, প্রচুর টাকা ইনকাম করবেন, প্রচুর টাকা ট্যাক্স দিবেন, এবং আপনি আপনার মতো লাইফ লিড করবেন। দে আর নট সেকেন্ড ক্লাস সিটিজেন্স, ইনস্টিড তাদের সেরকম মানে ট্রেড দে আর ইউনিয়ন নট। পাওয়ার আছে যে ইয়ে করতে পারবে। এই খুব তাড়াতাড়ি শেষ করলাম, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা মানে পরবর্তীতে অবশ্যই আমাদের হচ্ছে আরো একটা প্রেজেন্টেশনের শেষে আমরা আরো প্রশ্ন নিব, মানে এটা নিয়ে কথাবার্তা বলবো। এবং যাদের হচ্ছে যা প্রশ্ন আছে আপনারা চাইলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা সেটা একসাথে কালেক্ট করে শেষে প্রশ্নোত্তর পর্বগুলো মানে আলোচনা করব সেটা। এবং পরবর্তীতে কারো কোনো আসলে কোনো কমেন্ট থাকলে সেটাও আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আচ্ছা, এখন কানাডা নিয়ে আশরাফুল হাসান নাসিম ভাই হচ্ছে প্রেজেন্টেশন দিবেন। নাসিম ভাইকে অনুরোধ করব যে হচ্ছে তার প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য এবং সাথে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আশরাফ, আমি কানাডায় আছি অনেকদিন হলো। এখানে আমার এক্সপিরিয়েন্সটা আসলে একটু মানে স্টুডেন্ট হিসেবে আসছিলাম ইউনিভার্সিটিতে, তারপর অ্যাজ এন এন্টারপ্রেনার এখানে কিছুটা অভিজ্ঞতা হলো,
এবং কনসালটেন্ট হিসাবে এখানকার গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করার যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি আমার মানে কথাগুলো বলার চেষ্টা করব। এবং এটা শুধুমাত্র যে পড়ালেখার ব্যাপারটা তা না, কিছুটা পলিসি ওই দিকটাই কথা বলবো বেশি। এতক্ষণ যে কথাগুলো হলো, সৈকত ভাই যদি পারেন ওই ইয়েটা শেয়ার করে দেন, পাওয়ার পয়েন্টটা। এতক্ষণ যে কথাগুলো হলো, অস্ট্রেলিয়া জায়গায় কানাডা বসিয়ে দিতে পারেন ইজিলি, মানে খুবই সিমিলার সিস্টেম। যে জায়গাটায় একটু ডিফার করব সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা কথা বলি না, একমুখী শিক্ষা। কানাডার শিক্ষার যে কতগুলো মুখ তা গুণে শেষ করা যাবে না। কারণ হচ্ছে যে এটা বাইলিঙ্গুয়াল দেশটা, মানে ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটোরই যথেষ্ট মানে এখানে দাম এবং কদর। তো দুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি কুইবেকে পড়েন, সেখানে হয়তো আপনাকে ইংরেজি শিখতে কষ্ট করতে হবে। ইংরেজি শিখবে না তা না, মানে কিন্তু ওই এনভায়রনমেন্টটা পেতে কষ্ট করতে হবে। আর অন্টারিওতে থাকলে হয়তো আপনাকে ফ্রেঞ্চের এনভায়রনমেন্টটা পেতে কষ্ট করতে হবে। এমনকি হিস্ট্রি যদি দেখেন, আপনি কুইবেকের হিস্ট্রি বইয়ে একটু সেপারেটিস্ট ল্যাঙ্গুয়েজ আছে, যেটা অন্টারিওতে থাকবে না বা বিসিতে থাকবে না। তো শুধু তো সেটা না, রায়হান ভাই যে কিছু কথা বললেন না যে স্টুডেন্ট লেড এডুকেশন, এখানকার সিস্টেমটা ন্যাচারালিও সেভাবেই, বাট মার্কেট তো রেসপন্ড করে। পার্টিকুলারলি যেহেতু আমরা ইউএস এর খুব কাছে, যেখানে অনেক প্রাইভেট সেক্টরে অনেক রকম এডুকেশন ইনোভেশন আছে, তার ছাপ কিন্তু এখানে অনেক রকমের স্কুল আছে যেগুলো একেবারে, যেটাকে ওনারা বলছেন কি এক্সপ্লিসিট এডুকেশন, কি টার্মটা ইউজ করছেন, যে অনেকটা ডিসিপ্লিন মেনটেন করে, অনেকটা এক্সাম লেড, ওইভাবে করে এখানে প্রচুর রকম এডুকেশন সাপোর্ট দেওয়া আছে। তো বাবারা চাইলে ওখানে দিতে পারেন, পয়সা বেশি খরচ করতে হবে আর কি। এর বাইরেও অনেক রকমের এনরিচমেন্ট সাপোর্ট এখানে থাকে, সরকারি এবং বেসরকারি। সো স্কুলের ওই যেটা বললাম যে শিক্ষার মুখের শেষ নেই এখানে, একমুখী শিক্ষা না, শিক্ষার অনেক রকম মুখ এখানে। তবে যেই জায়গাটা ওই বেসিক প্রিন্সিপাল কোয়ালিটি এগুলো মেনটেন করা হয়। এবং আর যেমন আমার বাচ্চা ক্যাথলিক স্কুলে পড়ে, সে ক্যাথলিক স্কুলে সে ধর্ম শিখছে, কিন্তু সব ধরনের ধর্মই শিখছে এবং অন্যান্য অনেক সাপোর্টও পাচ্ছে। এবং ক্যাথলিক স্কুলে যখন সে মিডল স্কুলে যাবে, তখন হয়তো একটা ইলেকটিভ সাবজেক্টে তাকে রিলিজিয়ন পড়তে হবে মাস্ট, যেটা হয়তো একটা পাবলিক স্কুলে ওই রিলিজনের বদলে অন্য একটা কিছু কেউ চুজ করতে পারে। এই জায়গায় সামান্য ডিফারেন্স। সো বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার সঙ্গে যখন কম্পেয়ার করার কথা বলি, এখানেও এটা কি মাদ্রাসা বলবো কিনা, মাদ্রাসা মানে স্কুল, বাট স্কুলগুলোর কোয়ালিটি এবং যেটাকে বলে সিমিলারিটি, এগুলো খুব মেনটেন করা হয়। তো পরের স্লাইড প্লিজ, যদি সম্ভব হয়। আমি আসলে মূলত বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট মার্কেটের ওই জায়গাটা থেকেই বেশি ট্র্যাক করার চেষ্টা করব, কারণ এখানে যখন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কাজ করি, এখানেও এরকম সিমিলার প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করা হয়। রায়হান ভাই বললেন না যে ওই ইমিগ্রেন্ট রাষ্ট্রে তাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে, একদম একই রকম কথা এখানে চলছে। হাউসিং ক্রাইসিস চরম, মানে অনেক কিছু আপনি জাস্ট রিপ্লেস করে দিতে পারবেন অস্ট্রেলিয়ার সাথে কানাডার। ওরকম বিরাট বড় দেশ, অনেক জায়গায় অনেকে বাস করে না, যেখানে বাস করে সবাই একসাথে মিলে বাস করে, টাইপের একটা অবস্থা। তো ওই জায়গা থেকে যে জিনিসটা চিন্তা করা হয় সেটা হচ্ছে গিয়ে শ্রম বাজার আসলে একটাই। আমরা যেরকম বাংলাদেশে বলি যে ব্রেইন ড্রেইনের কথা, ইউনিটটা আসলে বাংলাদেশের মানচিত্র না বা এখানে কানাডার মানচিত্র না, ইউনিটটা হচ্ছে গিয়ে কানাডার মানুষজন যারা কানাডার ভেতরে আছে। এই মানুষজন এই শ্রমবাজারে, কানাডার ভেতরে শ্রমবাজারে কিভাবে কত দ্রুত চাকরি পেতে পারে বা তার পজিশনটা নিতে পারে। এবং কানাডা হইতে হবে তা না, কানাডার প্রচুর মানুষ ইউএসএ তে জব করে এবং ইউকে তে যায়, অন্যান্য দেশে যায়, ফ্রান্সেও যায় জব করার জন্য। তো ওই যেটা হইতে হবে, শ্রমবাজার একটাই, শ্রমবাজারের যে কোয়ালিটিটা ডিমান্ড করে সেটাকে আপনাকে হিসাব করে করতে হবে। ওইভাবে 5টা প্রিন্সিপাল আমি পিক করলাম বেসড অন মাই এক্সপিরিয়েন্স। তো কোয়ালিটি, রেলেভেন্স এন্ড অ্যাজিলিটি তিনটাই হচ্ছে শ্রমবাজার রিলেটেড। কিভাবে আমার এডুকেশন সিস্টেমটা শ্রমবাজারকে মানে কানেক্ট করবে। এবং ইনক্লুশন আর পার্সোনালাইজেশনের বিষয়টা হচ্ছে গিয়ে, শ্রমবাজারে এটা কোনো ডারউইনিস্টিক সিস্টেম না যেখানে উইনার টেক্স অল এবং বাকিরা এডুকেটেড হইলো কি হইলো না, সবাই কিভাবে শ্রমবাজারে পার্টিসিপেট করতে পারে সেই প্রিন্সিপাল থেকে। তো এই একটার পর একটা এটা আমি খুব সংক্ষেপেই বলার চেষ্টা করব, কারণ সময় বেশি নাই। কিভাবে কানাডার সিস্টেমটা বাংলাদেশ থেকে লার্ন করতে পারে। পরের স্লাইড প্লিজ। প্রথমটা হচ্ছিল কোয়ালিটি। ওই যে বললাম যে শ্রমবাজার একটাই, তো আপনার বেঞ্চমার্কিং করতে হবে। আপনার এডুকেশন ডিগ্রিটা এরকম হইতে হবে যে ডিগ্রিটা
মানে আপনার একেবারে সাথে সাথে এমপ্লয়েবল। আমি এখানে তফাৎ করছি এডুকেশনাল ট্রেনিং এর মধ্যে। আমরা ইউনিভার্সিটি থেকে যেটা শিখি, এবং এখানে অনেক হয়তো আছেন যারা সেটা এডুকেশন, কলেজ থেকে যেটা শেখা হয় সেটা হচ্ছে অনেকটা স্কুল বেসড ট্রেনিং। আর ইউনিভার্সিটি গুলো তো সেগুলোর দিকে চলে যাচ্ছে, তাদের প্রচুর কন্টিনিউয়াস এডুকেশন, স্কুল বেসড ভোকেশনাল এডুকেশন থেকে শুরু করে একেবারে এমপ্লয়েবল ট্রেনিং যেগুলো সিস্টেম সেটা আছে। আপনি যখন ট্রেন্ড যে সার্টিফিকেটটা পাবেন, সেই সার্টিফিকেটটা অ্যাক্রেডিটেড মানে ইনস্টিটিউশন দ্বারা ভেরিফাইড, ভ্যালিডেটেড এবং মার্কেট দ্বারা ক্রমাগত ভ্যালিডেটেড। আমি এখানে দুইটা কলেজের ওই যেটাকে বলে কারিকুলাম বোর্ডের মানে ইয়া করি। তারা 2 মাস পর পর কোশ্চেন করে আমাদেরকে যে মার্কেটে কি ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আমাদের কারিকুলামে কি আনতে হবে। তো কোয়ালিটিটা আপনাকে ওইভাবে মেনটেন করতে হবে, এবং আপনি যে সার্টিফিকেটটা পাবেন, সিপিএ বলেন, পিএন বলেন, পিএমপি বলেন, এই সার্টিফিকেটটা তো গ্লোবাল ইনস্টিটিউশন দ্বারা ভেরিফাইড, ভ্যালিডেটেড। আপনি শুধুমাত্র কানাডায় জব করতে পারবেন, পৃথিবীর যে কোনো জায়গায় জব করতে পারবেন। বাংলাদেশের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের এডুকেশনটা বিদেশে যখন ট্রান্সলেট করা হয়, মানে অনেক ডিফারেন্ট ভাবে ট্রান্সলেট করা হয়, এডুকেশনটা খুব একটা ভ্যালু করা হয় না, অ্যাটলিস্ট কানাডায় তো খুব খুব একটা বেশি ভ্যালু করা হয় না। তো ওই কারণে আমরা যদি গ্লোবাল বেঞ্চমার্কিং এর মানে এটা এনশিওর করতে পারি বাংলাদেশে কোয়ালিটিটা, তাহলে খুবই ভালো হয়, এবং সেই ক্ষেত্রে আমরা মানে গ্লোবাল মার্কেটেই আমরা অপারেট করতে পারবো, শুধুমাত্র বাংলাদেশের শ্রমবাজারটা না। এটা হলো প্রথমটা। সেকেন্ড স্লাইড প্লিজ। রেলেভেন্স পরের স্লাইডটা ছিল। থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে এখানে যখন এডুকেশন ইয়া করা হয় পার্টিকুলারলি কলেজগুলোতে, এবং সরকারও যখন ইউনিভার্সিটিগুলোতে টাকা দেয়, তারা এই জিনিসটা সবসময় খেয়াল করে, মানে মার্কেট ডিমান্ড কোন জায়গায় আছে। তো মার্কেট ডিমান্ড বলতে আমি শুধু আজকের ডিমান্ডের কথা বলছি তা না, তাদের মডেল করা আছে 5 বছর পরে কোথায় ডিমান্ড যাচ্ছে, এবং 5 বছরের ডিমান্ড অনুসারে ওইভাবে যখন টাকা দেওয়া হয়, এবং কোন জায়গায় কতজন ইউনিভার্সিটি পিএইচডি গুলো যেহেতু প্রচুর স্কলারশিপে চলে, স্কলারশিপ গুলো কিভাবে দেওয়া হবে, কতজন দেওয়া হবে, সেগুলো ইম্পোর্ট করে, সেগুলো ম্যাটার করে। এবং কলেজগুলোতে কোন সাবজেক্ট থাকবে থাকবে না, কোন সাবজেক্টে এনরোলমেন্ট বেশি হবে কম হবে, কোন সাবজেক্টে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবে, কোন সাবজেক্টে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবে না, ইন্টারন্যাশনাল কতগুলো কোন কোন দিকে পয়েন্ট যাবে, সবগুলো ওই শ্রমবাজারের ওই মডেল থেকে আসে। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করছি হচ্ছে মনে হয় 5 বছর আগেরটা রেসপন্ড করতে। মনে করেন এখন যেভাবে যেমন এআই এখানে এখন লিটারেসির পার্ট। আমি বলছি না যে এআই মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা যেগুলো করতে হবে সেগুলোকে ধরা হচ্ছে যে বেসিক, মানে আপনাকে মানে সিভিতে লিখতেও হবে না হয়তো কয়েকদিন পরে যে আমি এআই জানি, যেরকম একটা সময় লিখতে হতো যে আমি ওয়ার্ড জানি, এক্সেল জানি, এখন লিখতে হয় না। তো ওরকম কোনগুলো বেসিক লিটারেসি মার্কেটে ডিমান্ড করে সেগুলো সব তাদের আইডেন্টিফাই করা, মার্কেট ক্রমাগত রেসপন্ড করছে, ম্যাসিভ ডাটা তারা ক্রাউন করছে এইসব বিষয়ে প্রেডিক্ট করার জন্য, এবং ওইভাবে করে তারা ইনসেন্টিভাইজ করছে কলেজ, ইউনিভার্সিটি এবং ওই যে ইমিগ্রেন্টদের ইনটেক, যে কোন দিকে পয়েন্ট বেশি দিবে, কোন দিকে পয়েন্ট কম দিবে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলা পাবলিকলি অ্যাভেলেবল অনেক কিছুই। আমরা কিন্তু বাংলাদেশে যখন ট্রেনিং গুলো প্রোভাইড করার চেষ্টা করব, এটার দিকে আমরা মাথায় রাখতে পারি যে কোন দিকে ট্রেনিং করলে দেশে এবং বিদেশে এটার জন্য আমাদের জন্য কাজে দিবে। পরের স্লাইড প্লিজ। অ্যাজিলিটির কথাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যত প্ল্যানিং করেন, এটা এখন বলাই হচ্ছে যে আপনি জানেন না 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, বা আপনি এখন যেটা শিখছেন 5 বছরের পরে জবের জন্য করলেন, এই জবটাও কি পরে কতখানি মানে হাই পেইড ইনকাম থাকবে কিনা, ওটার ডিমান্ড কিরকম থাকবে, এগুলো খুব মানে চেঞ্জ হয়। সো ওরা কয়েকটা জিনিস দেখে, এটাকে বলে 21st সেঞ্চুরি ইকোনমি স্কিলস, এবং এখানে বেশ কয়েকটা রিসার্চ আমি নিজেও করেছি ইউনিভার্সিটির জন্য। আপনি ইউনিভার্সিটি কোনো একটা সাবজেক্ট যখন শিখেন, সেই সাবজেক্ট আপনি স্পেশালাইজড হন, কিন্তু তারপরে তারা অনেক প্রজেক্ট বেসড লার্নিং দেখে, সেখানে তারা দেখে হচ্ছে যে আপনি কি কোলাবোরেট করতে পারেন, আপনি কি কন্টিনিউয়াস নিজের থেকে নিজে লার্ন করতে পারেন, দ্যাট মিনস লার্নিং হাউ টু লার্ন। এরকম আরো অনেকগুলো স্কিল দেখা হয়, আপনার টিম ওয়ার্ক কিরকম, আপনার কালচারাল সেন্সিটিভিটি কিরকম। এগুলো এত ইম্পর্টেন্ট কারণ এগুলো ট্রান্সফারেবল। আপনার স্কিল যদি অনেক ভালোও থাকে, আপনি যদি এগুলো না থাকে, আপনার জবে সাকসেসফুল হওয়া খুব ডিফিকাল্ট। আরেকটা বললাম যে লার্নিং হাউ টু লার্ন, আপনার লার্নিং শেষ হবে না, আপনি একটা সার্টিফিকেট নিয়ে যাবেন এবং সার্টিফিকেটে জব করতে করতে তো শিখবেনই, আপনাকে ক্রমাগত প্রচুর সার্টিফিকেট দিতে হবে, প্রচুর কোর্স করতে হবে, এটাকে আপনার মানে লাইফ লং লার্নিং এর সব ব্যবস্থা করা হবে। এই কারণে অ্যাজিলিটিটাও খুবই ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র যে আমি একটা নির্দিষ্ট বয়সের কিছু মানুষদেরকে শিক্ষা দিব এবং সার্টিফিকেট দিব তা না, মানে বিভিন্ন বয়সের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষকে শিক্ষার
প্রদান করার ব্যবস্থা এখানে থাকে, কন্টিনিউয়াস এডুকেশনের ব্যবস্থা এখানে থাকে, এবং এটা শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটি না, আরো অনেক রকম ইনস্টিটিউশনও তাদেরকে হেল্প করে। তো সেই কারণে অ্যাজিলিটির বিষয়টা ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে এরকম নির্দিষ্ট বয়স কেন্দ্রিক শিক্ষার ভাবনা থেকে একটু বোধহয় বের হয়ে গেলে সুবিধা হবে। তার পরবর্তী স্লাইড প্লিজ। ইনক্লুশনটা খুব ইম্পর্টেন্ট। সবার মানে এটা কেন বললাম, এখানে এতক্ষণ শুনে মনে হলো যে এরকম একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, আমরা কিভাবে তার মধ্যে টিকতে পারবো। আসলে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট বিষয়টা আছে, কিন্তু এটা হেলদি কম্পিটিশন। সবার জন্য এখানে এডুকেশন সিস্টেম আছে। আপনি একজন মহিলা হন, আদিবাসী হন, আপনি একজন ইমিগ্রেন্ট হন, এটা দেখা হয় আপনার একটা জেনারেল এডুকেশন সিস্টেম আছে, সেখানে যাইতে আপনার কি কি রকম মানে ব্যারিয়ার আছে। আপনার বাচ্চা যদি কোনো কারণে মানে অটিস্টিক স্পেকট্রামের ডিসঅর্ডারের মধ্যে থাকে, তার জন্য এখানে স্পেশালিস্ট লোক আসবে, লিঙ্গুইস্টিক সাপোর্ট থাকবে। আমার বাচ্চার কিছুটা মানে কথা বলতে দেরি ছিল, তার জন্য স্পেশাল লিঙ্গুইস্টিক সাপোর্ট ছিল। এবং আমি যখন দেখি বিভিন্ন ইয়াগুলোতে একটু রুরাল এরিয়াতে আদিবাসীদের জন্য স্পেশালাইজ স্কুলের ব্যবস্থা করা আছে, এবং সেখানেও অন্যরকম মানে তাদের যেরকম প্রবলেম, মেন্টাল হেলথ সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে। সো এখানে অনেক মহিলা আছে যারা মানে ইমিগ্রেন্ট মহিলা, যারা প্রথমেই ইংরেজিটা ভালো বলতে পারেন না, তারা অনেকে ঘর থেকে বেরোতে ভয় পান, এবং স্বামীরা বা হাজবেন্ড অনেক সময় তাদেরকে বেরোতে দেয় না। তারা ঘর থেকে কিভাবে ইংরেজি শিখতে পারে তার জন্য ব্যবস্থা আছে। তো ইনক্লুশনটা খুবই ইম্পর্টেন্ট। মানে আপনি জেনারেল এডুকেশন সিস্টেমটা রাখতে পারেন, কিন্তু এডুকেশন সিস্টেমের সাথে কানেক্ট করার জন্য আপনার যত রকমের র্যাম্প দরকার, এরা সবগুলোই ব্যবস্থা করার চেষ্টা করা হয়। তো এইটাও খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশে আমরা কতখানি এটা করতে পারি যাতে এডুকেশন সিস্টেমের বেনিফিটটা সবাই নিতে পারে। আর লাস্টের স্লাইডটা, আমি খুব বেশি সময় নেওয়ার চেষ্টা করব না। এটাও খুবই ইম্পর্টেন্ট বোঝা যে এডুকেশন কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের শুধু বিষয় না, এটা একটা ম্যাচিং প্রবলেম। আমি তফাৎটা বোঝানোর চেষ্টা করছি। আপনি যখন একটা অফিসে মানে আনস্কিল লেবারের জন্য ডিমান্ড সাপ্লাইটা ইম্পর্টেন্ট, কারণ আপনি রিপ্লেসেবল। আপনি যখন গার্মেন্টস এর ওয়ার্ক করবেন, আপনি যদি আজকে চলে যান, আরেকজন এখানে একটা মহিলা এসে সে একই কাজ করতে পারবে। একটা বড় অফিসে যখন হায়ার করা হয় বা সেমি স্কিল লেবারের ক্ষেত্রে, স্কিল ইজ নট দ্য অনলি থিং। আপনাকে দেখে যে আপনি ওই এনভায়রনমেন্ট, ওই কোম্পানির যে মটো, ওটার যে কালচার, তার সাথে আপনি যাবেন কিনা, কতখানি যেতে পারেন। সিমিলারলি এডুকেশনে সবাই একইভাবে এডুকেটেড হয় না। বিভিন্ন কেউ আছে ভিজুয়াল লার্নার, কেউ আছে মানে কি বলে ওটাকে বলে সেন্সরি লার্নার, বিভিন্ন রকম লার্নিং সিস্টেম আছে। এডুকেশনের প্রচুর পার্সোনালাইজেশন, কাস্টমাইজেশন সুযোগ থাকতে হবে যাতে সবাই এডুকেটেড হইতে পারে। ওই তারে জামিন পার একটা মুভি ছিল না, একটা বাচ্চার ওই যে ডিসলেক্সিয়া ছিল, এখানে ডিসলেক্সিয়া নিয়ে কাজ করে, অর্টন গিলিংহাম অ্যাপ্রোচ নিয়ে কাজ করে প্রচুর টিচার আছে, এবং তারা ওই ধরনের বাচ্চাদেরকে যেভাবে সাপোর্ট দেয়, ওটাও খুবই ইম্পর্টেন্ট। সো বড় দাগে যে কথাগুলো বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, শ্রমবাজারের প্ল্যান ছাড়া এখানে কোনো এডুকেশনের সিস্টেম তৈরি করা হয় না। শ্রমবাজার দিয়ে খুব ভালো প্ল্যান থাকতে হবে, এবং আজকের জন্য না, আগামী 5 বছরে কোন দিকে যাবে সেক্ষেত্রে সবাই মিলে, পরের স্লাইড প্লিজ, আমি সামারি করে দিচ্ছি, সবাই মিলে কিভাবে সেই এডুকেশনটা নেওয়া যায়, এবং সেই সবার যে বিভিন্ন রকম ইডিওসিনক্রেসিস গুলো আছে, মানে যেগুলো তার চ্যালেঞ্জ বলতে পারেন বা অপরচুনিটি বলতে পারেন, সেগুলো সবগুলোকে অ্যাকোমোডেট করা। অপরচুনিটির কথাটাও বলা উচিত, যারা গিফটেড কিড তাদের জন্য আলাদা স্কুল এবং সাপোর্ট সিস্টেম আছে, যার তারা খুব দ্রুত মানে তাদের ওই যেটাকে বললেন চাইল্ড লেড বা তাদের কি বলে পোটেনশিয়ালটা বিকশিত করতে পারে। সব রকম সুবিধা এখানে আছে। তো ওটার একটা জায়গায় যে বললাম যে এখানে খুব সমাজ রিলেটেড, এটা একটা বিষয় হচ্ছে এখানে এডুকেশনটার মুখও অনেক। এই বিভিন্ন রকম, যেহেতু আপনাকে বাচ্চার বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম এডুকেশন এবং ট্রেনিং এর সাপোর্ট আপনাকে দিতে হয়, আপনি ঠিক একমুখী বা এক ধরনের এডুকেশন সিস্টেম দিয়ে আপনি এটা করতে পারবেন না। তো ওই সবগুলোকে মিলিয়েই তারা সিস্টেমটাকে দেখে। আমি এখানে শেষ করব, আমি আশা করতেছি যে আমি টাইমের ভিতর শেষ করতে পারছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাই। অবশ্যই আপনি টাইমের মধ্যেই শেষ করেছেন। তো আমি মানে অনুরোধ করব, যারা হচ্ছে প্রশ্ন করবেন তারা যদি হচ্ছে মানে হ্যান্ড রেজ করে প্রশ্ন করেন তাহলে ভালো হয়। আর এর মধ্যে কমেন্ট সেকশনে অলরেডি একটা প্রশ্ন করেছেন শহীদুল চৌধুরী, যে কানাডার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সাথে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মৌলিক পার্থক্যগুলো কোথায়, তো উনি একটু জানতে চেয়েছেন। থ্যাংক ইউ। কিছুটা যে আলাপ হলো অস্ট্রেলিয়ার সাথে, খুবই সিমিলার কানাডার সিস্টেম। আমি মৌলিক পার্থক্য প্রথমটাই বলবো হচ্ছে গিয়ে ওই
বাংলাদেশে এটাকে শুধু বাংলাদেশে না, বাংলাদেশি ক্যানাডিয়ানরাও অনেকে এই ধরনের কারিগরি শিক্ষার্থীদেরকে একটু ডিফারেন্ট ভাবে দেখে, বিভিন্ন রকম টার্মে তাদেরকে অভিহিত করে, খুবই একটা বাজে মানে বিষয়। কিন্তু এখানে আমার দেখা প্রচুর মানুষজন শুধুমাত্র এই ধরনের শিক্ষায় তারা ভালো করে না, তাদের ইনকাম অন্যান্য ইয়া থেকে অনেক বেশি। ইনফ্যাক্ট এডুকেটর যে কথা বললো, এটা মানে আমরা ডিমান্ড সাপ্লাই দুই দিক থেকে মানুষজন বিভিন্ন রকম ওপিনিয়ন তাদের ক্ষেত্রে আছে। সো তারা খুব রাজার হালি আছে। আমি এখানে দুইটা জিনিস একটু বলবো। এই কারিগরি শিক্ষা মানে যে শুধুমাত্র আপনাকে কোথাও জব পাইতে হবে তা না, এখানে এন্টারপ্রেনারিয়াল এডুকেশনটাও আছে। আপনার নিজস্ব একটা প্রজেক্ট আছে, আপনাকে কিভাবে সাপোর্ট দেওয়া হয়, এবং এটা একটু পলিটিক্যাল কারণ বলে নেই। সেই পলিটিক্যাল কারণটা হচ্ছে আপনি যখনই বলবেন আপনি এন্টারপ্রেনার, ওই মোমেন্টে আর আপনি আর আনএমপ্লয়েড না। সো স্ট্যাটিস্টিক্যালি গভর্নমেন্ট খুব মানে খুশি থাকে। কিন্তু আপনার কোন একটা প্রজেক্ট আছে, তাকে ওই প্রজেক্টের সাথে ট্রেনিং দেওয়া, আমি নিজেই বেশ কয়েকটা ক্ষেত্রে এরকম কাজ করি, তাদেরকে ট্রেনিং দেওয়ার সাথে প্রজেক্টের ফান্ডিং এর জন্য ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করতে দেওয়া এবং বিভিন্ন অনেক সাথে কানেক্ট করে দেওয়া, এগুলো অনেক কিছু তারা করে। শুধুমাত্র যে জব পাওয়ার জন্য ব্যাপারটা তা না। এবং এখানে এডুকেশন সিস্টেমটা আসলে ওদিকেই যাচ্ছে দিন দিন, প্রত্যেকটা বাচ্চায় এক একটা এন্টারপ্রেনার। কারণ আপনি একটা জব পেলেও, আগে যে একটা যুগ ছিল যে আপনি একটা অফিসে যাবেন এবং সারা জীবন কাজ করবেন, ব্যাপারটা তা না। আপনি এখন অনেক রকমের ক্যারিয়ার মুভমেন্ট হয়, এবং এডুকেশনের যে মানুষগুলো থাকে, প্রতিটা যারা সাকসেসফুল বাচ্চা, একটা কোম্পানি যেরকম একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে, একটা বাচ্চার একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে স্কুল এবং স্কুলের বাইরে, এর মধ্যে অ্যালামনাই থাকে, স্কুলের ক্যারিয়ার কাউন্সিলর থাকে, এবং বিভিন্ন রকম তারা ইউনিভার্সিটিগুলোতে যায়, অফিসগুলোতে যায়, তারা প্রেজেন্ট করে, অফিসগুলো তাদের কাছে এসে প্রেজেন্ট করে যে আসো আমাদের কোম্পানিতে আসো। তাদেরকে নিয়ে বিডিং ওয়ার আমি হতে দেখছি, মানে স্টুডেন্ট এত ভালো যে তাকে নিয়ে বিডিং ওয়ার হয়েছে দুইটা কোম্পানির মধ্যে। তো এরকম মানে কারিগরি শিক্ষার এখানে ইয়া নাই, মানে সমস্যা নাই এখানে কোনো, বেশ বরঞ্চ বেশ ভালোই তারা থাকছে। আমি নিজে ওই লাইনে এডুকেটেড না, এবং আমি নিজেকে কিছুটা বলবো যে কিছু শিখলে ভালো হইতো, আমি অনেক কাজ পারি না। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে কিনা, মানে পার্টিকুলারলি যদি হচ্ছে কানাডা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আশরাফুল ভাইয়ের কাছে করতে পারেন। তো আম, কারো কি কোনো প্রশ্ন আছে তাহলে হ্যান্ড রেজ করে প্লিজ প্রশ্নটা করেন। আচ্ছা, না আহ, থাকলে কত ভালো। আচ্ছা, আমি হচ্ছে দেখতে পাচ্ছি ফখরুদ্দিন কবির ভাইয়ের হচ্ছে মাইক্রোফোন অন হয়েছে। তো ভাইকে কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? হ্যাঁ, একটা বিষয় একটু জানতে চাচ্ছি। আশরাফ ভাইকে ধন্যবাদ, বা এর আগে যিনি সাধন ভাই তাকে ধন্যবাদ। আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি, যদি সম্ভব হয়, সেটা হলো যে টেকনিক্যালি ইকুইপ করে তোলার জন্য, বা ক্যারিয়ার বা সমসাময়িক বিশ্বের নানা বিষয়ে জ্ঞান সেগুলোর সাথে পরিচিত করে তোলবার যে আয়োজন, এগুলো আলোচনা এসছে সুন্দরভাবে। আমি আরেকটা দিক জানতে চাচ্ছি যে মানবিক মূল্যবোধ যাকে আমরা বলি, বা মানবাধিকার সংক্রান্ত বা সামাজিক দায়িত্ববোধ সংক্রান্ত বা এথিক্স সংক্রান্ত এইসব বিষয়গুলোকে স্টুডেন্টদেরকে এগুলোর বিষয়ে ট্রেন আপ করবার জন্য এখানে ওনারা কিভাবে দেখেন আর কি, ওখানকার চেষ্টাগুলো কেমন? থ্যাংক ইউ। আমি একটু টাচ করি, আমার ধারণা অন্যরা হয়তো বলতে পারবেন ভালো। এখানে স্কুল থেকে এগুলো খুবই শেখানো হয়, একদম ছোটবেলা থেকেই। আহ, এবং যেটাকে বললাম যে আমার বাচ্চা ক্যাথলিক স্কুলে পড়ে, কিন্তু সব ধর্মের জিনিসপত্র পড়ছে। তো ওগুলো তারা সবকিছু শিখছে, কিন্তু তার বাইরে আমি আরেকটা জিনিস বলবো। এখানে অনেক কিছু আমরা মনে করি না বা বুঝি না যেগুলো এডুকেশনের পার্ট, কিন্তু তারা এগুলো দেখে এবং অবজার্ভ করে। যেরকম হচ্ছে, আমি বাংলাদেশে যখন বিভিন্ন গ্রুপ প্রেজেন্টেশন থাকতো, একটা গ্রুপ করে দিত, তারপর দুইজন কাজ করতো, তিনজন কাজ করতো না, তারপর হচ্ছে গিয়ে একজন প্রেজেন্ট করতো যে ভালো একটু কথা বলতে পারে বা দেখতে সুন্দর, ওইটার উপর বেস করে আর কি প্রেজেন্টেশন হইতো। এখানে আসলে ব্যাপারটা তা না, গ্রুপ প্রেজেন্টেশনটাকে এটাকে তারা অবজার্ভ করছে টিচাররা, যে কিভাবে গ্রুপ প্রেজেন্ট করে, কে কতখানি কোলাবোরেট করতে পারে। এবং এইগুলো আমরা এখন হয়তো অনেক সময় বুঝি না। জব মার্কেটে যে আমরা একটা বললাম 21st সেঞ্চুরি ইকোনমিক স্কিলস, আপনি একটু গুগল করলেই দেখতে পারবেন। 21st সেঞ্চুরি স্কিলস যে আইডিয়াটা, সেটা হচ্ছে যে আহ, মানে বিভিন্ন হার্ড স্কিল আপনি লার্ন করতে পারবেন। এগুলো অনেকগুলো অবসলিট হয়ে যাবে, অনেকগুলো নতুন নতুন স্কিল আপনাকে হয়তো শিখতে হবে। কিন্তু এই সফট স্কিল গুলো, যে আপনি আসলে একটা কালচারে কতখানি অ্যাডাপ্ট করতে পারেন, অ্যাজিলিটি করতে, মানে আপনার কতখানি থাকে, এগুলো আসলে অনেক বেশি ভ্যালুয়েবল। এগুলো এআই দ্বারা রিপ্লেসেবল না। এবং একটা কোম্পানি কতখানি সাকসেসফুল হয়, এগুলো শুধুমাত্র এগুলো দিয়ে, মানে তারা দেখে না যে আপনি হার্ড স্কিল দিয়ে কতখানি পারফর্ম করছেন। এখন তো 360 ডিগ্রি কোম্পানিতে ওই যে ইভালুয়েট করে একটা মানুষের, তো তারা ওই যদি ম্যানেজার হন, মানে আপনার
ইয়াদেরকে কতখানি কোচ করতে পারেন, অথবা আপনি যদি নতুন যান কাজে আপনি কত দ্রুত বিভিন্ন কিছু স্কিল শিখতে পারেন, নাকি আপনি বলবেন এটা তো আমি শেখার জন্য আসি নাই, এরকম বিভিন্ন কিছু তারা অবজার্ভ করে এবং সবকিছুই তারা গ্রেড করে। ওইভাবে করে মানে এটা অনেকটা এইভাবে বলছে যেটা শুধুমাত্র স্কুলে এগুলোকে ইনসেন্টিভাইজ করা হয় না, জব মার্কেটে তার একটা খুব ভালো প্রভাব আছে এই সফট স্কিল গুলার। এটার কোনো কারিকুলাম বেসড হয়তো নাই, এথিক্স একটা জিনিস কিছু শেখানো হচ্ছে, এটা রিসার্চ এথিক্স বা স্টুডেন্ট এথিক্স স্কুলগুলোতে, কিন্তু আলাদা কিছু স্টাডিজও আছে সেখানে বলতেছে যে প্রচুর জায়গায় মানে এথিক্স শেখানোর কারণে কেউ এথিক্যাল হচ্ছে এরকম মানে প্রমাণটা এখনো আসে নাই, বাট শেখানো হচ্ছে। যে কেউ যদি না বলতে পারে আমি তো জানতাম না যে মানে প্লেজারিজম খারাপ এরকম, এটা সবকিছু শেখানো হচ্ছে আর কি। অন্যরা হয়তো ভালো বলতে পারবে না। আচ্ছা, এর সাথে কি কেউ কিছু যুক্ত করতে চাচ্ছেন কিনা আশরাফুল ভাইয়ের সাথে? আচ্ছা, যে এথিক্স এবং মোরাল যে শিক্ষাগুলোর বিষয়ে আমার যতটুকু এখানে নিয়ে আইডিয়া, এরা আমার যেটা পজিটিভ বলে মনে হয় সেটা হচ্ছে এখানে এরা প্রাইমারি থেকেই এই জিনিসটার প্রতি খুবই জোর জোর দিয়ে থাকে। এটা এটা বড় হয়ে বা এরকম কোনো বিষয় না, প্রাইমারি থেকে ছেলে এবং মেয়ে সবাইকে, যেমন আমি একটা যেমন আমাদের যেমন ছোটবেলায় আমাদের জাতীয় সঙ্গীত এবং যে শপথ পাঠের মাধ্যমে যেমন দিন শুরু হয়, এখানে অনেক স্কুলগুলোতে এরকম নানা রকম প্রাইমারিতে নানা রকম গানের মাধ্যমে, যে লাইক দিজ আর মাই প্রাইভেট এরিয়াস, এইরকম গানের মাধ্যমে অনেক কিছু। এবং ওই যে গত ইসে মাহতাব স্যার বলতেছিলেন যে হুলা হুপের মাধ্যমে দিস ইজ মাই পার্সোনাল বাউন্ডারি, এইরকম ভাবে নানা রকম ক্রিয়েটিভ ওয়েতে, এবং এর পাশাপাশি নানা রকম অডিও ভিজুয়াল ও নানা রকম ছোট কার্টুনের মতো, অ্যানিমেশনের মতো দিয়ে ওরা খুব প্রাইমারি লেভেল থেকে ওরা চেষ্টা করে এই বেসিক যে কনসেন্টের আইডিয়া বা এথিক্স এর আইডিয়া গুলো বাচ্চাদেরকে শেখানোর একদম as early as possible. থ্যাংক ইউ। কানাডার বিষয়ে আরো 2টা প্রশ্ন আছে। শহীদুল ভাই কোয়েশ্চেন করেছেন যে কানাডায় কারিগরি শিক্ষার কোন লেভেল থেকে শুরু হয়, এবং শান্ত ভাই কোয়েশ্চেন করেছেন যে কানাডার শিক্ষা ব্যয় কেমন, পাবলিক প্রাইভেট শিক্ষা ব্যয়ের তফাৎ কিরকম? কারিগরি শিক্ষাটা সম্ভবত ক্লাস 10 থেকে, আমি একটু ফ্যাক্ট চেক, এটা আমি জানি গুগল হয়তো ভালো বলতে পারবে। আমি মানে স্কুল দেখছি কারিগরি শিক্ষা, আমার বাসার সামনে একটা ছিল, ওটা ক্লাস 10 থেকে ছিল। সো 10, 11, 12 মানে মিডল স্কুল পর্যন্ত তারা মানে একই রকম শিখতো যতদূর জানি। 10, 11, সরি 9, 10, 11, 12 এই হাই স্কুল, এটাকে তারা কারিগরি শিক্ষা তখন আমি বোধহয় চাই। আর হচ্ছে কানাডার শিক্ষা ব্যয় কেমন, ইউনিভার্সিটি গুলোতে অধিকাংশ যারা আসে, ইউনিভার্সিটি গুলোতে একটা ভালো ডিফার করে, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক বেশি পে করে, কারণ এটা তাদের ব্যবসা। এবং লোকালরা হচ্ছে, এবং তাদের একটা যুক্তি হচ্ছে যে লোকালরা বা তাদের ফ্যামিলিরা তো অনেকগুলো ট্যাক্স দিচ্ছে, তো তারা এটা পাবে কম পয়সায়। কম পয়সায় বলতে যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম মানে কত পয়সা করছি জানি না, অত কম পড়ে না, যথেষ্টই পয়সা দিতে হয় এখানে, কারণ এটা উচ্চশিক্ষা। তো বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বোধহয় তার 3 গুণ বা এরকম কিছু একটা ছিল, মানে যথেষ্ট বেশি। ওইটা এটা আসলে ব্যবসার বাইরে অন্য কিছু না। তার মধ্যেও আমাদের অনেকে স্কলারশিপ পায়, সেখানে কিছুটা লাভ হয়। স্কলারশিপ বলতে কেউ শুধু স্কলারশিপই পায়, বা কেউ বা মানে কাজ করতে হয়, টিএ বা এগুলো হিসাবে কাজ করতে হয় ওইভাবে আর কি, মানে এটা পেড স্কলারশিপের মতো। আর স্কুলগুলোতে তো এডুকেশন একেবারে ফ্রি, মানে নর্মাল যে পাবলিক স্কুল একেবারে ফ্রি। আপনি যদি প্রাইভেটে যান তখন আপনাকে মাসে প্রায় মিনিমাম বোধ হয় $2,500 থেকে $3,000 একটা বাচ্চার জন্য খরচ করতে হয় প্রাইভেটে গেলে, সেটা অনেক। এবং আপনাকে এখানে যেটা হয় যে আপনি পাবলিক স্কুলে গেলেও তারা অনেক প্রাইভেট এনরিচমেন্ট দেয়, মানে আমি বলছি যে স্কুল মানে হাই স্কুল টাই স্কুলের কথা, এনরিচমেন্ট এডুকেশন গুলোর জন্য অনেক রকমের প্রাইভেট কোচিং থেকে শুরু করে বহু কিছু এখানে থাকে, অনেক রকম সাপোর্ট টাপোর্ট দেয়। এদের পেছনে যথেষ্ট এখানে আমি দেখি যে খরচ করতে হয়। আমি যে অঞ্চলটা থাকি এখানে মানে এটা ওই যে বলে ক্যাচমেন্ট এরিয়ার বিষয়, তো ওই স্কুলের মানগুলো তারা নিয়মিত দেখে এবং তারা স্কোর করে যে কোন স্কুলগুলো ভালো করছে। তো এবং স্কুলের প্যারেন্টস কাউন্সিল থাকে, সেখানে বাবা মারা অ্যাকচুয়ালি যথেষ্ট ইনফ্লুয়েন্স মানে রাখতে পারে, এবং সেক্ষেত্রে তারা অনেক সময় অনেক কিছু স্কুলের মাধ্যমেই অ্যারেঞ্জ করে। স্কুলে অনেক রকম ফান্ড রেজিং এর ইভেন্ট করে, এবং সেখান দিয়ে তারা বাইরে থেকে এক্সপার্ট নিয়ে এসে অনেক সময় অনেক কিছু শেখায়। তো সেটা দিয়েও কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করে, যাতে প্রাইভেটে কোচিং এ না যেতে হয়, এগুলো চেষ্টা করে। এটা কি পুরোপুরি অ্যান্সার হলো কিনা আমি ঠিক শিওর না, বাট যতটুকু আমি জানি বললাম।
আচ্ছা, শিক্ষা ব্যয়ের বিষয়ে আমি একটু ছোট অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমার মনে হয় যে কানাডার ক্ষেত্রে হয়তো বা সিমিলার হবে। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো অবশ্যই লোকালদের জন্য এক্সপেন্সিভ, যদি আমরা প্রায় 4 গুণ বেশি দিই ইন্টারন্যাশনালরা, বাট লোকালদের জন্য এক্সপেন্সিভ হইলেও এখানকার আমার মনে হয় কানাডার জন্য হয়তো সিমিলার হবে। অস্ট্রেলিয়াতে অ্যাটলিস্ট গভর্নমেন্ট থেকে কিন্তু এই টাকাটা লোন হিসেবে দেওয়া হয়। কেউ যদি কোনোটা পড়তে চায় সেই টাকাটা লোন হিসেবে দেওয়া হয়, এবং এই লোন আপনি ফেরত দিবেন আপনি চাকরি পাওয়ার পরে। আপনি যদি সাপোজ লেখাপড়া করলেন, আপনি বিষয়ে কোনো চাকরি করলেন না, চাকরি করলেন না, তাহলে আপনার এই লোন ফেরত দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু আপনি যখন আপনি লেখাপড়া শেষ করার পর আপনি যখন চাকরি পাবেন, তখন ওই লোনটা আপনি আস্তে আস্তে গভর্নমেন্টকে ফেরত দিতে পারবেন। আর স্কুল লেভেলের যে শিক্ষা, কানাডার মতো অস্ট্রেলিয়াতেও পাবলিক গুলোতে ফ্রি, আবার কিছু প্রাইভেট আছে যেগুলোর আসলে $80,000 পার ইয়ার টিউশন ফিস আছে, বাট অন এভারেজ লাইক বেসিক পাবলিক গুলো স্কুল লেভেলের জন্য ফ্রি। জি। ধন্যবাদ। আহ, আমি হচ্ছে আম, এখানে আর কোনো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না, মানে কারো কি আর কোনো প্রশ্ন আছে কিনা, মানে যদি হচ্ছে কানাডার স্পেসিফিক। আচ্ছা, মোহাম্মদ রায়হান ভাই। জি। হ্যাঁ, আশরাফ ভাই, কানাডাতে এই কোচিং টাইপের জিনিসপত্র কিরকম দেখতে পাচ্ছেন? আমি কিন্তু অস্ট্রেলিয়াতে প্রচুর কোচিং দেখতে পাচ্ছি, এবং এটা আমি এসে প্রথমে সারপ্রাইজড হয়েছিলাম যে বাংলাদেশে যে কোচিং বাণিজ্য দেখতে পাচ্ছি এখানে এসে কোচিং বাণিজ্য। এবং আমি পরবর্তীতে যখন আহ, বাচ্চার স্কুলে আই ওয়াজ নট হ্যাপি, তো আমি পরে এখানকার জাপানিজ একটা সিস্টেমের কোচিং আছে, কুমন বলে ওরা, তো ওখানে দিছি। এবং আমি কুমন কুমন যেভাবে শিখিয়েছে আমার পছন্দ হয়েছে, মুখস্থ করিয়েছে নামতা ইত্যাদি ওইরকম। আর স্কুলে যেটা করে ওরা তো ওই যে নাম তারা বুঝিয়ে শেখানোর চেষ্টা করে, তো অনেক বাচ্চাই তো বুঝে না আসলে অঙ্কের ভিতরের কাজ। আচ্ছা, সরি আমি বেশি কথা বলে ফেললাম। আসলে উপরে কানাডাতেও কি একই রকম দেখতে পাচ্ছেন যে কোচিং টোচিং আছে নাকি? কোচিং আসছে, শুধু আসে না, ভালো পরিমাণ আছে, কিন্তু আমি একটা রেসিস্ট কমেন্ট করি। কোচিং গুলো টার্গেট করা এশিয়ান প্যারেন্টদের, মানে, এবং আমি কোচিংটা ট্রু, দুভাবে বলবো। ট্রু। এখানে এখানকার যারা, তারা কিন্তু প্রচুর স্পোর্টস, কানাডা হচ্ছে গিয়ে শীতের দেশ, এরা খেলে হচ্ছে হকি। হকির জন্য আপনি অনেক কোচিং দেখবেন, সেখানে আপনি একটা আমার কালারের কাউকে দেখবেন না, হয়তো দেখলে খুব মানে রেয়ার হবে। আহ, আবার যেটা আপনি বললেন কুমন থেকে শুরু করে, এখানে কুমন মানে এশিয়ান মডেল বেশ কয়েকটা আছে, সিঙ্গাপুর ম্যাথ, আরো বিভিন্ন কিছু আছে। আবার আমেরিকান কিছু মডেলও আছে, কারণ আমেরিকার কত কাছে, আমেরিকায় প্রাইভেট এডুকেশন অনেক রকম ইনোভেশন আছে আর কি। সেই ধরনের কোচিং রকম এখানেও আছে। তো সেখানে আপনি দেখবেন যদি ভেতরে কখনো ঢোকেন, মানে আইদার সাউথ এশিয়া অথবা ইস্ট এশিয়া অনেক বেশি। তো হ্যাঁ, এটা খুবই, ভিয়েতনামিজ, হ্যাঁ। ইন্ডিয়ান প্রচুর, হ্যাঁ। ট্রু। তবে এখানে আরেকটা জিনিস বলি, কোচিং মানে যে সবগুলা শুধু পড়ালেখার জন্য তা না। এখানে ওই দাবা খেলা বলেন, তারপর বিভিন্ন নাচ গান ওগুলো যাত্রাপালা তো যা আছে, এক্সপেক্টেড। সবগুলা আপনি কোচিং হ্যাঁ, আছে। ওগুলো তো এক্সপেক্টেড, দাবায় তো আপনার লাগবেই কোচিং, ওটা তো ফুটবলে তো কোচিং তো স্বাভাবিক এটা। কিন্তু আমি মানে বাংলাদেশে যেরকম বড় আকারের কোচিং দেখতে এসেছি, এখানে অত বড় না হলেও যথেষ্ট বড়, মানে ইট ওয়াজ আনএক্সপেক্টেড। একটা কমেন্ট করি এই কোচিং এর ক্ষেত্রে। আম, এমনিতে কোনো স্কুল এটাকে প্রবলেম মনে করে না, যে বা কোনো বাচ্চার দরকার হলে তারা কোচিং এ যাচ্ছে। এবং বহু বাবা মাই এই ম্যাথ পার্টিকুলারলি এবং অন্যান্য সাবজেক্টেও কোচিং গুলোকে যথেষ্ট প্রায়োরিটি দিচ্ছে। এবং যথেষ্ট কারণও আছে, এখন এখানকার যে অনেক মানে বাচ্চারা তারাও বলছে যে সাউথ এশিয়ান বা এরা ম্যাথে কিভাবে ভালো, তখন এর কি বেদিক ম্যাথ থেকে শুরু করে বিভিন্ন কিছুর বিভিন্ন বিষয়ে তারা পড়ার চেষ্টা করছে। যে ওই যে আমরা মেন্টাল ম্যাথ গুলো করে অভ্যস্ত, এখানে দ্রুত ক্যালকুলেটরে চলে যায়। তো ওগুলো নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে। স্কুলে প্রবলেম করে যখন কোনো টিচার না পড়াতে পারলে বাচ্চাকে কোচিং এ যেতে বাধ্য হয়। এখানকার একটা স্কুল, খুবই নামকরা স্কুল, ওদের একটা অ্যাডভান্সড ফাংশন নামে একটা কোর্স আছে, যেটা গ্রেড 11-এ সম্ভবত। এই টিচারটা, কোর্সটা একটু কঠিন, টিচারটা আমি জানি না ভালো না হয়তো। পাশে একটা কোচিং তৈরি হয়েছে যেখানে এই কোর্সটা করানো হয়, এবং ওই কোচিং থেকে একটা অ্যাক্রিডিটেড ইয়ে নেওয়া যায়, মানে অন্টারিও থেকে এখানে নেওয়া যায়। এতে স্কুলের মধ্যে বিরাট আন্দোলনের মতো অবস্থা করছে ইয়ারা, যে কোচিং এ কেন যেতে হবে। কেউ গেলে ওইটা আলাদা বিষয়, কিন্তু আমাকে বাধ্য কেন করা হবে কোচিং এ যেতে, এইটা সো এই তফাৎটা খুব ইম্পর্টেন্ট। সরি, অনেকগুলো হাত তুলে আসলো। ধন্যবাদ। আচ্ছা, এরপরে অনুপম সৈকত ভাই। আচ্ছা, আমি একটু নেদারল্যান্ডসের ইয়েটা একটু বলতে চাচ্ছিলাম আর কি, যে নেদারল্যান্ডসে কিছু এখানে এরা বলে বাইলেস, মানে বাই মানে হলো কিভাবে বলা যায়, মানে পাশাপাশি একটা শিক্ষা এই টাইপের। তো সেইটা আসলে খুবই কম শিক্ষার্থীরা যায়, মানে বেশ যায়ই না বলা যায়।
তবে সেকেন্ডারি স্কুলে আমার বাচ্চাদের ক্ষেত্রে দেখছি যে স্কুল থেকে কিছু মানে কোচিং তারা যেমন সামার ইয়ে স্কুলিং, তারপর ক্লাস শেষে কিছু স্কুলিং, সেগুলোতে আবার মানে সিনিয়র ক্লাসের স্টুডেন্টরা বা ভার্সিটির স্টুডেন্টরা এসে ক্লাস নেওয়ার ইয়ে থাকে, কিন্তু সেখানেও যে মানে সবাই যায় এরকম না। মানে আমার বাচ্চা কাচ্চাদেরকে যখন আমি বলছি যে যাবা কিনা, ওরা মানে ওই ক্লাসের পরে এক্সট্রা সময় থাকা এটা মানে তাদের জন্য মানে এনজয়েবল না তো আর কি, ফলে রাজি হয় নাই। ফলে মানে জোর এখানে আসলে নেদারল্যান্ডসের সিস্টেমে যে গার্জিয়ানরা আসলে চাপাই দিবে বাচ্চাদেরকে বা জোর করবে, সেটাও একটু ডিফিকাল্টি আর কি। হ্যাঁ, সো মানে কালচারটাই এরকম যে মানে স্টুডেন্টদেরকে আসলে ওটা অ্যাগ্রি করাইতে হয় আর কি, বুঝায় টুঝায় তারপরে। হ্যাঁ, এই ধন্যবাদ। আম, আচ্ছা, আরো একটা কোয়েশ্চেন সজীব তানভীর ভাই করেছেন যে উনি বলছেন যে এশিয়ানদের ক্ষেত্রে নিজ দেশের অনলাইন কোচিং এর প্রবণতা টের পেয়েছিলাম করোনা কালে, এখন সেটার বর্তমান অবস্থা অস্ট্রেলিয়া এবং কানাডার ক্ষেত্রে কিরকম? তো কানাডায় অনলাইন যে নাই সেটা বলবো না, কিন্তু আমার মনে হয় এটা অতটা পপুলার এখন আর না, কারণ অনলাইনের ইফেক্টিভনেস অনেক কম। আহ, হুম, এই এখানে আমরা হয়তো ক্যামেরা বন্ধ করে মানে কথা বলতে পারি, কিন্তু অনলাইনে যদি ক্যামেরা বন্ধ করে এরকম প্রচুর স্টুডেন্ট থাকে, তারা আদৌ পরে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে ইন্টারেস্টিংলি আমি দেখছি এখানে বাংলা শেখানোর জন্য, তারপর কোরআন শেখানোর জন্য, আরবি শেখানোর জন্য, বাংলা গান শেখানোর জন্য, এগুলো আমি দেখছি যেগুলো হয়তো অনলাইনেই হচ্ছে, কারণ এটা অনলাইন ছাড়া করা ডিফিকাল্ট। সো একটা অপরচুনিটি কিন্তু, আমি এটা নেগেটিভলি বলছি না, একটা অপরচুনিটি কিন্তু আছে যে বাংলাদেশে যারা এগুলো শেখায় তারা বিদেশে এগুলো শেখাতে পারেন। ট্রু। অস্ট্রেলিয়াতেও আছে এরকম যে বাংলাদেশিরা আহ, আহ, মানে আহ, বাংলাদেশে বসে আছেন টিচার, কিন্তু কিছু স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আছে, ওইভাবে পড়াশোনা করানো হচ্ছে, এরকম আছে। অস্ট্রেলিয়াতে আছে, তবে সংখ্যায় খুব বেশি না। এবং একসময় কিছুটা পিক করলো, এখন পড়তির দিকে, এখন খুব বেশি লোকজন এতে ইনভলভ নাই, অন্তত আমি যতদূর জানি আর কি। আমিও অ্যাড করে রাখি যে হচ্ছে এখানেও আসলে সেম আসলে সিচুয়েশন আমিও দেখি যে বাংলাদেশি যারা আছেন, যে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে কোরআন শেখাচ্ছে অথবা গান শিখছে, সেটা অনলাইনে হচ্ছে। এই তো। আচ্ছা, মোটামুটি হচ্ছে কানাডা বা অস্ট্রেলিয়া নিয়ে কি আর কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে কিনা? না হলে আমি হচ্ছে অডিয়েন্স থেকে, আচ্ছা, আর একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে তন্ময় ভাই। আম, আচ্ছা, সর্বশেষ ইরান আগ্রাসনের পর অস্ট্রেলিয়া ও কানাডার স্কুল কলেজগুলো কি অনলাইনে যাচ্ছে? আচ্ছা, কলেজগুলো কি অনলাইনে যাচ্ছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার? না, এরকম কিছু না। তেলের দাম নিয়ে কান্নাকাটির বাদে ইরান যুদ্ধ নিয়ে এখানকার মানুষ তেমন একটা বিচলিত দেখা যায় না। তো স্কুল কলেজ গুলো চলতেছে ঠিকঠাক এরকম। আর কানাডার ক্ষেত্রে আর কোনো? আমার মনে হয় অনেক ক্ষেত্রে অস্ট্রেলিয়া ক্যানাডা বসিয়ে দিলে একই অ্যান্সার আসবে, মানে খুব একটা ডিফার করবে না। আচ্ছা, আহ ঠিক আছে, মোটামুটি মানে হচ্ছে আমি আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তবে আমি এখানে হচ্ছে যারা আজকে যুক্ত হয়েছেন, মানে মোটামুটি 17 জন আমরা আছি। কিছু পুরাতন মুখ আছে, কিছু নতুন মুখ আছে। তো যারা এর মধ্যে আর কি প্রশ্ন করেছেন, আমি হচ্ছে এই যে শহীদুল চৌধুরী, উনি যেমন অনেকগুলো প্রশ্ন করেছেন। যদি হচ্ছে উনি আর কোনো কিছু অ্যাড করতে চান, আমার মনে হয় ক্যামেরা অন করে যদি হচ্ছে তার পরিচয়টা সংক্ষেপে দিয়ে হচ্ছে অ্যাড করেন, তাহলে খুব ভালো হয়। আর তার আগে শহীদুল ভাইয়ের কাছে যাওয়ার আগে ফখরুদ্দিন ভাইয়ের কাছে থেকে কোয়েশ্চেনটা নিয়ে নিই, উনি যদি কিছু অ্যাড করতে চান। জি, আতিক ভাই। আমি ওই যে আলোচনায় ছিল, বিশেষ করে মোহাম্মদ রায়হান ভাই এই পয়েন্টটা আনছিলেন যে এই যে কনস্ট্রাকটিভিস্ট এডুকেশন সংক্রান্ত যে একটা আহ, বিতর্ক, যে এটা কি স্টুডেন্ট সেন্ট্রিক হবে নাকি টিচার সেন্ট্রিক হবে।
তো এটা আমাদের এখানে যে গত 2-3 বছর আগে যে নতুন শিক্ষাক্রম চালু করতে যাওয়া হয়, তখন এই সংক্রান্ত কিছু আলোচনা বিতর্ক এখানেও হচ্ছিল আর কি। আর আমাদের আপনাদের এই আলোচনায় ধারাবাহিকতায় আগামীতে যে ধ্রুব জ্যোতি হোক চট্টগ্রামে ওদের একটা স্কুল সম্পর্কে যে বলার কথা, তারাও এই ধরনের মেথডটাকে ফলো করে। তো এই কিছু আলোচনা আমি শুনেছি। তো এখন এটা আজকের বিষয় হয়তো নাও হতে পারে, না হলে অন্তত ভবিষ্যতে ও হতে পারে এই সংক্রান্ত একটু আলোচনা করা যায় কিনা, এই বিষয়টা ওখানে কিভাবে তর্ক বিতর্ক হচ্ছে পশ্চিমে, যেটা আমি রায়হান ভাইয়ের আলোচনায় পেলাম আর কি। এটা একটা ব্যাপার। আর আরেকটা, যদি আজকে সময় সুযোগ থাকে বা রিলিভেন্ট হয়, আমি জানি না আলোচকদের আলোচনায় আসছে কিনা পয়েন্টটা, আমি যতটুকু খেয়াল করছি কিছুটা হয়তো আসছে, পুরো আমার খেয়ালের বাইরেও হয়তো থাকতে পারে। সেটা হলো যে ধর্ম শিক্ষার ব্যাপারটা, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু এখানকার ডানপন্থী প্রভাবের কারণে এই কথাগুলো তো আসে যে পশ্চিম তারা টেকনিক্যালি অনেক অ্যাডভান্স, তারা অনেক অগ্রসর ডেভেলপমেন্টের দিক থেকে, কিন্তু তাদের তো মরাল শিক্ষা নাই। তাদের তো মরাল এডুকেশন না থাকার কারণে সেটা একটা অবক্ষয়ী সভ্যতা, ভোগবাদী সভ্যতা, এইসব যে প্রপাগান্ডা গুলাকে আমাদের। প্রোপাগান্ডা নট ট্রু, এখানে হ্যাঁ, যথেষ্ট মরাল শিক্ষা আছে। এদের ফ্যামিলি বন্ড অনেক শক্ত। আমরা বাংলাদেশ থেকে বা আমাদের ওইখান থেকে যেভাবে দেখি আসলে ওরকম না, ওরও অনেক শক্ত বন্ডিং আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি বলতে চাচ্ছিলাম যে একটা তো এই যে ব্যাপারটা আপনি বললেন, একটা হলো ধর্মকে ওরা কিভাবে, আমাদের এখানে যেমন ক্লাস 3 থেকে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক, ওদের ওখানে ধর্ম শিক্ষার ব্যাপারটা কেমন, এইসব বিষয়গুলো যদি সময় সুযোগ থাকে আলোচনায় ইনকর্পোরেট করতে পারেনি, এটা আমার প্রশ্ন ছিল আর কি। আমি কি ধর্মশিক্ষা নিয়ে 2 মিনিট বলবো, 1 মিনিট? জি, জি, অবশ্যই। পাবলিক এডুকেশনে ধর্ম শিক্ষাটা এলিমেন্টারি লেভেলে বলা হয়, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক কিছু না। মানে আলোচনায় আসে। আহ, এবং এখানে একটু বলে রাখি, ওই মেজর রিলিজিয়ন শুধু তা না, ইন্ডিজিনাস থেকে শুরু করে বিভিন্ন কিছু এগুলো আলোচনায় আসে এবং তার হিস্ট্রি এবং বিভিন্ন কিছু বলা হয়। পার্টিকুলারলি যখন মানে উৎসবগুলো হয়, ঈদ থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যে উৎসবগুলো আছে, ক্রিসমাস তো আছে, ইভেন জুইশদেরও। তারপর ওই যে দিওয়ালি, এগুলো অনেক কিছু তারা সবাই মিলে পালন করে পাবলিক স্কুলে। আমার ক্যাথলিক স্কুলেও তাই। সবগুলোই হয়। ক্যাথলিক স্কুলে এক্সট্রা যেটা হয় সেটা হচ্ছে সকালে একটা প্রেয়ার হয়, মানে ইয়াতে। এবং প্রেয়ারে সাধারণত শুধুমাত্র যে একটা রিলিজিয়ন বেস কথাই বলে তা না, ওখানে বেশ কিছু মোরালিটি এথিক্স নিয়ে একটা ভালো গাইডেন্স দেওয়া হয়। এবং অনেক সময় মানে দেশ বিদেশের অনেক ইস্যু তাতে থাকে। আরেকটা হচ্ছে তাদেরকে একটা রিলিজিয়াস জিনিস পড়তেই হয় অ্যাজ পার্ট অফ দেয়ার কারিকুলাম। ওটা কোনো টেক্সট বুক না এখানে, বাট পড়তে হয়। পরবর্তীতে যখন তারা মিডল স্কুলে যাবে, এলিমেন্টারি থেকে মিডল স্কুলে যাবে, তখন একটা রিলিজন পিক করে তাকে ওই একটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে তাকে পড়তে হবে। তার পার্ট হিসাবে তাকে কম্পারেটিভ রিলিজিয়নও পড়তে হবে। মানে আমি এক সাবজেক্ট বা এক রিলিজন পড়ে কিছু পড়লাম এইভাবে করে হবে না, তাকে কম্পারেটিভ রিলিজিয়নটাও পড়তে হবে। এবং ওভারঅল জিনিসটা বাংলাদেশে যেরকম একটা থাকে না যে আমার ধর্মের শ্রেষ্ঠ ধর্ম, ব্যাপারটা ঠিক ঠিক উল্টা। এখানে বরঞ্চ ওভারঅল থিমটা হচ্ছে সব ধর্মই মানে ভালো কথাই বলে, প্রত্যেক একটু ডিফারেন্ট ভাবে হয়তো কিছু কিছু জিনিস দেখে। আর আচরণগত দিক থেকে খুব সম্মান শেখানো হয় যে আচ্ছা এ পর খাবে না বা ও খাবে, কিছু কেউ কাউকে কিছু বলতে পারবে না, বা বিভিন্ন কিছু যখন কেউ নিয়ে আসবে এগুলো নিয়ে কোনো কমেন্ট করা যাবে না। ইদানিং কিছু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, গার্জিয়ান বা বিভিন্ন থেকে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করা হচ্ছে, এখানে কনজারভেটিভ যেগুলো আছে সেগুলো আসতেছে। ওই চ্যালেঞ্জ গুলো এখন পর্যন্ত কারিকুলাম লেভেলে আসে নাই। আহ, এবং আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো রিলিজিয়াস বা ওই ধরনের প্রেশার গুলো সায়েন্স বা ডারউইনিজম বা এগুলো পড়তে কোনো মানা করছে, অথবা আহ, একেবারে ছোটবেলা থেকে এখানে বরঞ্চ অনেকে বলে একটু আর্লি এটা হয়েছে যে সেক্স এডুকেশন বলেন কিংবা এলজিবিটিকিউ রাইটস নিয়ে যে কথাগুলো হয়, এটা পাবলিক স্কুল বলেন, ক্যাথলিক স্কুল বলেন বা অন্যান্য সব জায়গায় এগুলো নিয়ে এখন ডিসকাস করা হয় এবং রাইটসটাকেই তারা সাপোর্ট দেয়। অনেকের রিলিজিয়নের বেসিসেই দেয়। মানে আহ, আমরা হয়তো বাইরে অনেক রকম কিছু শুনি, কিন্তু এখানে স্কুলগুলোতে তো একেবারে কারিকুলাম গুলো মানে ওই চার্চ দ্বারা গাইডেড। তো ওগুলো তারা ওইভাবেই দেয় যে এরাও মানুষ, এরা মানে গডেরই সৃষ্টি এবং এদের সবার এই রাইটস, তাদের সবকিছু আছে, কিছু বলা যাবে না। এইভাবে আমার অভিজ্ঞতা তাই। ধন্যবাদ। রায়হান ভাই বা স্বজন ভাই কিছু অ্যাড করতে যদি চান।
জি, আমাদের এখানেও ব্যাপারটা সিমিলার, অনেকটাই সিমিলার। যে ধর্ম শিক্ষাটা এরকম কালেকটিভ ধর্ম হিসেবে শেখানো হয় বেশি। আর এথিকের যে শিক্ষা, এটা ওদেরকে আলাদাভাবেই হয়তো বা শেখানো, সেটা ধর্মের সাথে রিলেট করেই না, যে ধর্ম থেকে মোরালিটি আসবে, ধর্ম ছাড়া যে মোরালিটি শিক্ষা হচ্ছে না, এরকম না। এথিকের কিছু আমার পার্সোনাল কিছু এখানকার কিছু এক্সপিরিয়েন্স আছে, যেরকম অস্ট্রেলিয়াতে সবাই বাস থেকে নামার আগে বাস ড্রাইভারকে থ্যাংক ইউ বলে নামে, রিলিজিয়াসলি, ইচ এন্ড এভরি ওয়ান। এমনকি স্কুলের, আপনি যদি কখনো স্কুল টাইমে আপনি বাসের জন্য লাইনে দাঁড়ান, এবং এটা বোঝা যায় যেটা স্কুল থেকে শিক্ষাটা দেওয়া হয়, কারণ যে বড় বাচ্চাগুলো, লাইক ওল্ডার এজড কিডস, দে ইউজুয়ালি লিড দিস। ওরা ওয়েট করবে বা বাকি বাচ্চাদের দাঁড়া করে রাখবে যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাডাল্টসরা উঠে সিট নিয়ে বসি, তারপরে ওরা ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবে, ওরা বসবে না বাসের সিটে যতক্ষণ। এবং এটাকে আমি দেখছি যে একটু বড়, যে ছোট বাচ্চারা দূরে ঢুকে যাচ্ছে, বড় বাচ্চারাই যারা অ্যাডাল্টস পিছনে লাইনে দাঁড়াও। এবং এটা লাইক পাবলিক বাস স্টপ, এমন না যদি স্কুলের বাস স্টপ বা এরকম কিছু, পাবলিক বাসে উঠতেছি। ওরা এটা এরকম ভাবে, এরকম কিছু জিনিস ওদেরকে অবশ্যই স্কুল থেকেই শেখায়, যেখানে ওরা এটা মানে স্কুলের সামনে আগে পরেও ওরা এগুলো মেনটেন করে। তো ধন্যবাদ। আমার বাচ্চাকে ক্লাস 3-তে অপশন দিছিল আমাদেরকে যে মরাল এডুকেশনের জন্য মনে হয় ওদের একটা আলাদা কারিকুলাম আছে, কিংবা স্ক্রিপচার্স পড়াবে মুসলিম। যেহেতু আমরা মুসলিম, তাহলে মুসলিম স্ক্রিপচার পড়বে। তো আমরা তো মুসলিম স্ক্রিপচারই চুজ করেছিলাম বাচ্চার জন্য। মরাল এডুকেশনের বই টইগুলো কি এগুলো আমি জানি না, আসলে চেকও করিনি তখন, অনেক তাড়াহুড়োর ভিতরে ছিলাম। সো ওকে তখন আমরা স্ট্রেট বলে দিয়েছি হ্যাঁ তোমরা স্ক্রিপচার পড়াবে। সো সপ্তাহে ও একদিন তখন স্ক্রিপচার পড়তো, ক্লাস 3 থেকে শুরু হয়েছিল ওইটা। আর এটার বাইরে আমি আবার একটা ছোট হয়তো অ্যাডিশনাল একটা কথা বলতে পারি। এইখানে কিন্তু অস্ট্রেলিয়াতে এবং আমি শিওর কানাডাতেও নানান রকম ইসলামিক স্কুল প্রাইভেট লেভেলে কিন্তু পরিচালনা করা হয়। আমি বলতে চাচ্ছি সেগুলো কিন্তু বোর্ডের আন্ডারে না। মানে ধরেন সপ্তাহে বাচ্চাকে একদিন আপনি ওই স্কুলে দিলেন, শনিবার বা রবিবার দিন, এবং সে ওখানে গিয়ে কিছুক্ষণ কোরআন পড়লো বা নামাজ পড়া শিখলো ইত্যাদি ইত্যাদি। তো এই যে একটা ইকোসিস্টেম আছে, এবং এটার সংখ্যা কিন্তু বেশ বড়। এই প্রাইভেট মুসলিম এডুকেশনের কথা বলতেছি, যেটা সপ্তাহে একদিন পড়ানো হয় বা ওই রকম স্কুলের পরে গিয়ে পড়ে আসে, এগুলো কিন্তু টোটালটাই গভর্নমেন্টের রেগুলেশনের বাইরে, সুপারভিশনের বাইরে। এবং পার্সোনালি আমি ওই লিবারেল পার্টির ওই মিটিংটাতে বলতেছিলাম যে এটাকে তোমরা কেন ইয়াতে আনতেছো না, তোমাদের সুপারভিশনের ভিতরে আনতেছো না। কারণ আমি পার্সোনালি একটা ব্যাড এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে গিয়েছি, বাচ্চাকে দিয়েছে ওখানে পড়াতে। তো ওটা ছিল অ্যারাবিক রান, এবং ওখানে দেখা যাচ্ছে যে সে মানে অনেক ডিভিসিভ কথাবার্তা শিখে শিখে আসতেছে। হ্যাঁ, হয়তো আমাদের বাসায় একজন অস্ট্রেলিয়ান বেড়াতে আসছে, ওদেরকে আমি ঈদের দাওয়াত দিব, কিন্তু আমার বাচ্চা পট করে মুখে বলে দিচ্ছে যে তো ও তো মুসলিম, ওকে কি ঈদের দাওয়াত দেওয়া যাবে কিনা, মানে কারণ সে ওটা শিখে আসছে ওই অ্যারাবিক ইয়া থেকে। তো এই রকমের ডিভিসিভ কথাবার্তা ওখানে শেখানো হয়। তো ওই কারণে আমি কনসার্ন হয়ে এদেরকে বলতেছিলাম যে তোমরা কোনো কিছু করবে কিনা এটার ভিতরে। তো এটা হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেল, বাট জাস্ট বললাম আর কি, কারণ আপনাদের এক্সপিরিয়েন্স হয়তো এরকম হতে পারে, এরকম আর কি। ধন্যবাদ। শান্ত ভাই, কি কোনো প্রশ্ন আছে কিনা বা অ্যাড করতে যাচ্ছেন কিনা কিছু? আমি অ্যাড করতাম, কিন্তু ওই যে শহীদুল চৌধুরী ভাইকে মনে হয় আগে জি উনি বলতে, মানে কথা বলতে ডাকছিলেন, তো ওনার পরে জি আমি জি বলবো। আচ্ছা, জি। জি, শহীদুল ভাই, যদি হচ্ছে আপনার ক্যামেরা অন করে আপনার ছোট্ট পরিচয় দিয়ে, আর যদি হচ্ছে কোনো কমেন্ট থাকে বা কিছু বলার থাকে, তাহলে অবশ্যই প্লিজ। শোনা যাচ্ছে না, সরি। খুবই কম, কিন্তু মানে উম, হ্যাঁ, একটু লাউডলি বলতে হবে ভাই। আহ ভাই, কিছু আসলে শোনা যাচ্ছে না। আপনি যদি হচ্ছে আরেকবার বের হয়ে আবার ঢোকার চেষ্টা করে দেখতে পারেন, যে যদি সলভ হয়। আচ্ছা, শহীদুল ভাইয়ের মানে হচ্ছে মাইক্রোফোন আর কি ঠিক হতে হতে আমরা হচ্ছে শান্ত ভাইয়ের প্রশ্নটা, বা শান্ত ভাই যা অ্যাড করতে চান। জি আচ্ছা, আমি ওই দুইটা পয়েন্ট আসলে একটু আমার মতামতটা জানাইতে চাচ্ছিলাম। সেটা হলো এক হলো এই
মোরাল শিক্ষা বা এথিক্স, হ্যাঁ? তো আমি অবশ্য নেদারল্যান্ডসের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আসলে আলাদাভাবে মানে মোরালিটি হিসাবে মোরাল বা এথিক্স আমি সেভাবে দেখিনি আমার বাচ্চাদের ক্ষেত্রে আর কি, সেটা প্রাইমারিতে বলি বা সেকেন্ডারিতে। সেকেন্ডারির যেটা ওন্ডারবাউ মানে নিম্ন মাধ্যমিক আর কি, নিম্ন মাধ্যমিক ৩ বছর, উচ্চ মাধ্যমিক ৩ বছর। তো নিম্ন মাধ্যমিকে ফিলোসফি এই এটার একটা বই ছিল আর কি, তারা ওটা পড়ছে। ওর খুব ইন্টারেস্টিং, অনেক কিছুই সেখানে মানে প্রশ্নগুলো আসলে সেখানে জাগ্রত করার চেষ্টা করে। আর প্রাইমারি স্কুলে বেসিক্যালি এই যে মানে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন ভালো হয়ে চলি, এই ধরনের মানে কোনটা ভালো মন্দ এই ধরনের আমি আসলে কিছু পাই না আর কি। তো যেগুলো শিখে সেগুলো নর্মস আকারে আর কি, হ্যাঁ? একটা মানে ধরেন এইখানে কোনো ওই আয়া বুয়া বা দারোয়ান মালি এইসব নাই আর কি, হ্যাঁ? ফলে তাদের মানে ক্লাসের শেষে ওইটা ভাগ করে তাদেরকে নিজেদেরই ক্লাসরুম পরিষ্কার করতে হইতো আর কি, হ্যাঁ? মানে শিডিউল থাকতো বা একসাথে কাজ করা বা একসাথে মানে অনেক ধরনের মানে একসাথে কাজ করার যে এগুলো আসলে একভাবে নর্মস হিসাবে আসে আর কি, হ্যাঁ? আর আরেকটা জিনিস হয় যে যেমন মানে এই যে যৌন শিক্ষা বা এরকম অনেক বিষয়গুলো যেগুলো দরকার আর কি জীবনের সাথে প্রয়োজনীয়, সেইগুলো আসলে শেখানো হয়। সেটা কোনটা ভালো মন্দর চাইতেও মানে অধিকার বা এটা মানে হিউম্যান রাইটস, হ্যাঁ? সেই ধারণার জায়গাগুলো কিন্তু মেইনলি থাকে আর কি। বা এই যে মানে এই যেমন থ্যাংক ইউ বলা, হ্যাঁ? যে বা দেখলে হাই হ্যালো বলা বা সকালে উঠলে কি বলা, এই জিনিসগুলো আসলে মানে এটা বলতেই হবে বা এটা মোরালিটি না বললে খারাপ, মানে ওইসব জায়গা থেকে না, এটা আসলে একটা নর্মস বা এটা সবাই বলে প্র্যাকটিস ওইভাবে আসলে এগুলো মানে সবাই বলে, সবাই দেখতে দেখতে করতে করতে শিখে আর কি, হ্যাঁ? মানে এটা বা এই যে মানে নখ বড় ছোট, পরিষ্কার অপরিষ্কার বা চুল বড় হলে বা এখানে তো অবশ্যই স্কুল ড্রেস নাই। আমার স্কুলে তো মানে এই স্কুল ড্রেস বা জুতা বা নখ বড় চুল বড় এগুলোর জন্য অনেক মাইটাইট খাইছে তো আর কি। মানে এই ধরনের এখানে এগুলো এইসব নাই আর কি, হ্যাঁ? মানে এই ধরনের এথিক্স বাচ্চাদেরকে শেখানো হয় না আর কি, হ্যাঁ? মোরাল বা ইথিক্স হিসাবে। আর আরেকটা আরেকটা পয়েন্ট। অনুপম ভাই, হ্যাঁ। একটু ছোট কোশ্চেন করি। এই যে হুম। আপনার স্কুলের যে অভিজ্ঞতাটা, যে এই যে আপনাকে যে ডিসিপ্লিনটা যে শেখানো হলো, আপনার কি মনে হয় যে এটা আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে, মানে ইন দ্য লং রান? মানে এটা কি, এবং এটা কি আপনার বাচ্চাদের ক্ষেত্রেও আপনি চাচ্ছেন কিনা যে প্রযুক্ত হোক এই ডিসিপ্লিনটা, যে নখ পরিষ্কার করা ইন দ্য লং রান? আমি তো বলবো যে এটা ভালো কাজ হয়েছে। আচ্ছা, তো এই 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 জায়গাটাতে মানে আমি আপনার এই পয়েন্টই আসলে আসতে যাচ্ছিলাম যে আমি আসলে এটা একটু ডিফার করি, কারণ আমি আসলে আমার কাছে আমার জন্য আমার শিক্ষা জীবনটা আমার জন্য খুব মানে চাপের মনে হয়েছে আর কি, হ্যাঁ? আমার জন্য প্রচন্ড প্রেশার। ভালো ছাত্র হইতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, বুয়েটে পড়তে হবে বা ডাক্তার হইতে হবে, এই প্রেশারটা আমার জন্য মানে প্রচন্ড পেইনফুল। এবং আমার মানে একটা সময় আসলে এই পড়াশোনার প্রতি বা এই ক্লাসরুম শিক্ষার প্রতি আমার আসলে একরকম বীতশ্রদ্ধ অবস্থা তৈরি হয়েছিল আর কি, হ্যাঁ? আমার শেষে মানে বুয়েটের আমার একাডেমিক লাইফ শেষ করাটা আমার মানে কোন রকমই শেষ করতে পারলে বাঁচি এরকম মনে হইতো আর কি, হ্যাঁ? শেষ করতে পারছিলাম, কিন্তু এইখানে যখন মাস্টার্সে পড়তে আসছি বা পড়ছি, মানে সমস্ত কিছু আমার কাছে খুব এনজয়েবল লাগছে আর কি, হ্যাঁ? মানে আমি এনজয় করছি আর কি, হ্যাঁ? মানে যেটা আমি বাংলাদেশে আমি আসলে করতে পারিনি আর কি, হ্যাঁ? এবং সেই প্রেশারটা আসলে মানে একটু ভালো স্টুডেন্ট হলে বা হলে সেই প্রেশারটা আসলে ভয়ানক থাকে আর কি। মানে সেটা আসলে মানে আমাদের সময় তো আবার ছিল ওই যে স্ট্যান্ড করা টরা ইত্যাদি, হ্যাঁ? মানে এবং আবার স্ট্যান্ড করলেও বিপদ। স্ট্যান্ড করলে হলো আমার ওই যে মানে বুয়েটে চান্স পাইতেই হবে আর কি, হ্যাঁ? বুয়েটে চান্স পাইলেও হবে না। আমাকে কম্পিউটার সায়েন্সে বা অমুক-টমুক ভালো জায়গায় চান্স পাইতে হবে। মানে এই হাই এই এই এক্সপেকটেশন। হ্যাঁ, মানে এটা বিশাল প্রেশার আরকি। আ মানে যাই হোক। আর আরেকটা জায়গাটা হলো যে এইখানে আপনি যেটা বলছেন যে নামতা মুখস্থ করানোর যে ইয়েটা আরকি, হ্যাঁ? এটা মানে বাংলাদেশের বা আমরা যেভাবে অভ্যস্ত সেই কারণে এইখানে এই এক্সপেকটেশনটা থাকে। এই মুখস্থটা আসলে কোনো কাজে লাগে না আসলে, হ্যাঁ? শেষ পর্যন্ত মানে আ আ কোনো লাভ দেয় বলে আমার কাছে মনে হয় না, হ্যাঁ? মানে আপনি যেটা মানে
বুঝে বা এখানে যেভাবে একটা আনন্দ নিয়ে বা বুঝে বা একটা পার্টিসিপেটরি যে জায়গা থেকে শেখে, সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে মানে গেঁথে যায় আরকি। হ্যাঁ? মানে ইন দ্য লং রান এইখানকার এই জায়গাগুলোতো কাজে লাগে। আর আরেকটা মেইন জায়গাটা হলো যে অনেক সময় মানে আমি একদম আ শুরুতেই এখানে একটা মানে একটা মেয়ের সাথে আ অ্যা এই দেখা হইছিল আরকি আমাদের ডেন্টিস্টের ইয়েতে। তো মানে আলাপ আলোচনায় সে সে বলতেছে হলো সে মানে আ পড়াশোনা শেষ আ মানে ওটা এখানে তো কয়েকটা লেভেলের মানে পুরো শেষ করে নাই। মাঝখানে গ্যাপ দিয়ে সে এখানে কাজ করতে আসছে একটা ফার্মে। এবং তার মানে প্ল্যানটা হচ্ছে হলো যে এখানে কিছুদিন কাজ করবে। সে তারপর পড়াশোনা শেষ করবে। তারপর বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে। মানে তাকে যে একটা খুব বড় কিছু হইতে হবে, মানে সেটা না। তার লাইফটাকে এনজয় করাটা হলো তার মেইন জায়গা। এবং তার মানে বাবা-মারা মানে তোমাকে এই যে বিশাল একটা পণ্ডিত হইতেই হবে আরকি। হ্যাঁ? বা বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে। এই প্রেশারটা ফ্রি করাটা আমার জন্য আমি মনে করি যে এটা একটা খুব পজিটিভ জায়গা আরকি এখানকার এই শিক্ষা ব্যবস্থা আরকি। হ্যাঁ? এইটুকুই আরকি। আচ্ছা, আশরাফুল ভাইয়ের কাছে যাওয়ার আগে হচ্ছে আমি আবার শহীদুল ভাইয়ের কাছে ফেরত আসতে চাই, যদিও আমি আসলে দেখতে পাচ্ছি না ওনাকে। আচ্ছা, আম, আশরাফুল ভাই কি হচ্ছে হাত নামিয়ে ফেলেছেন? আমি জাস্ট দুইটা সেন্টেন্স বলবো। একটা হচ্ছে জি যে জি জি, অবশ্যই। আম, জি এখানে সবার জন্য সবকিছু মানে কাস্টমাইজেশনের খুব সুযোগ। আপনি ফ্রি থাকতে চান, যদি যে আমি কি করবো না করবো, বললাম যে হোম স্কুলিং ওইখানে অ্যালাউড। আপনাকে একটা পরীক্ষা দিতে হবে সময় মতো গিয়ে। আপনি একটা স্ট্রিক্ট এনভায়রনমেন্টে যদি যেতে চান, সেটার সুযোগ যেরকম আছে, আপনি একেবারে শান্তিনিকেতনে পড়তে চান, সেই সুযোগ এখানে আছে। মানে কোনোটারই এখানে অভাব নাই। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সবার জন্য সবকিছু স্যুট করে না। এখানে প্রবলেমটা অনেক সময় বাবা মার সাথে বাচ্চার, স্কুলিং সিস্টেমের। এটা একটা। সেকেন্ড হচ্ছে যে আমি বলছিলাম যে ওই কাস্টমাইজেশনের পাশাপাশি এডুকেশনটা যদি সবার জন্য করতে চাই, মানে একদম আজকে যে মাদ্রাসায় পড়ছে বা যে পড়ছে না, তাহলে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম সম্বন্ধে ধারণা একটু চেঞ্জ করতে হবে। এখানেও আমি অনেককে চিনি যে সারাদিন কাজই করে, মানে স্কুলে যায় কিন্তু বেশিরভাগ সময় কাজ করে। মানে হয়তো সে আন্ডারগ্রেড পড়ছে, তো তারও তো একটা পড়ার সুযোগ আছে। অথবা আমি 50 বছর বয়সে গিয়ে কাউকে পিএইচডি করতে দেখছি। তো এই কাস্টমাইজেশন সুযোগটা খুব একটা বয়স ভিত্তিকও না। মানে বিভিন্ন বয়সের বিভিন্ন নিডের মানুষের জন্য এই সুযোগটা আছে। এটা এই কারণে বললাম, বাংলাদেশে যে ছেলেটা খুব ছোট বয়সে জব করতে যাইতে হয় তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য বা তাকে বাঁচানোর জন্য, তাকে জোর করে স্কুলে আনা এবং যে স্কুলিং এর যে আনন্দ আমরা পাইছি, তাতে তার লাইফ শেষ হয়ে যাবে এবং তার ফিউচারের লাইফ শেষ হয়ে যাবে আর কি, এটাতে কিছু থাকবে না। তার জন্য কিন্তু অল্টারনেটিভ একটা এডুকেশনাল সিস্টেম তৈরি বা চিন্তা করাই যাওয়া উচিত আমাদের, যেটা ওদের জন্য কাজে লাগবে। মানে কাস্টমাইজেশন এবং ফর এভরিওয়ান, এই সবকিছু যাতে অ্যাভেলেবল থাকে, এটাই। থ্যাংক ইউ। স্বজন ভাই যদি কিছু অ্যাড করতে চান। জি আমি আসলে এই যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বা নামতা বা এই টাইপের ম্যাথমেটিক্যাল যেগুলো মুখস্থ করার যে যেটা মুখস্থ করানো উচিত নাকি বোঝানো পড়ানো উচিত, এর বিষয়ে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি যেহেতু দিল্লি থেকে আন্ডারগ্রেড করেছি, তো ইন্ডিয়াতে যেটা হয় ওরা ক্লাস 12 পর্যন্ত ওরা ক্যালকুলেটর ইউজ করে না। জিনিসটা আমি খুবই অবাক হয়েছিলাম যে ওরা ক্লাস মানে এইচএসসি পাস করে ফেলছে, ওরা ক্যালকুলেটর অ্যালাউড না। তো ওরা লগারিদম টেবিল থেকে শুরু করে সবকিছু ওদের মুখস্থ। আমি জীবনে লগারিদম টেবিল চোখে দেখিনি। আমি ক্লাস 9-এ আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছি, লগ লগ টেবিল অলওয়েজ আমরা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করছি, জীবনে চোখে দেখিনি। তো এটা মানে ঠিক পজিটিভ না নেগেটিভ? এখন পজিটিভ, এখন আমার একটা বন্ধু ছিল পুরো আন্ডারগ্রেড পাস করে দিয়েছে ক্যালকুলেটর না কিনে না ব্যবহার করে, কারণ ওর ওইটা আবার আমার কাছে মনে হয় যে ফর সার্টেন পয়েন্ট ইটস আননেসেসারি টু। লগারিদম টেবিল পুরো মুখস্থ করাটা মানে মানে ক্যালকুলেটর আসছে আরো 50 বছর আগে, লগারিদম টেবিলটা পুরোটা মুখস্থ করে রাখাটাও আবার আননেসেসারি। তো এটা আসলে এটা গ্রে এরিয়া যে মানে মুখস্থ করলেই যে এই সিস্টেমটাই ভালো, বা এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্ট ওয়াইজই জিনিসটা ডিসাইড করা উচিত যে কারে মানে যে যারা লার্নিং অ্যাবিলিটি অনুযায়ী কে এটা হয়তো বা যদি যে বুঝে যে করতে পারছে তারা বুঝে করানোর চেষ্টা করাই উচিত। এটা করতে না পারলে তখন হয়তো বা চেষ্টা করা উচিত যে ঠিক আছে তাহলে তুমি মুখস্থ করো। এটা আমার যেটা মনে হয়। জি। থ্যাংক ইউ।
আচ্ছা, যেহেতু মানে আর পার্টিকুলার আসলে কোনো প্রশ্ন নাই, তো আমি মানে আম বলব যে হচ্ছে কারো যদি কোনো আসলে কোনো কমেন্ট থাকে তারা হচ্ছে এড করতে পারেন বা কথা বলতে পারেন মাইক্রোফোন এবং ক্যামেরা অন করে। তো যদি হচ্ছে স্বেচ্ছায় কেউ কথা বলতে না চান, তো আমি সেই ক্ষেত্রে আমি হচ্ছে হয়তোবা কয়েকজনকে একটু রিকোয়েস্ট করব যে যেমন এখানে আছেন কাজী তারেক হোসেন। উনি যদি কিছু অ্যাড করতে চান আপনি আপনার ক্যামেরা অন করে মানে ছোট একটা পরিচয় দিয়ে মানে অ্যাড করতে পারেন। তারেক হোসেন ভাইকে কিছু অ্যাড করতে চাচ্ছেন? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি মানে আহ, তারেক ভাই যেহেতু কিছু বলছেন না, আমি আর আহ্বান জানাবো হয়তোবা যদি আচ্ছা রাশেদুল কবির রাফি, জি আপনার প্রশ্ন বা কমেন্ট যে থাকে। আসসালামু আলাইকুম। আমার কাছে প্রশ্ন হচ্ছে এমন আর কি যে এখানে অনেকেই তো হচ্ছে আমাদের বাংলাদেশে পড়ালেখা করে হচ্ছে এখন অস্ট্রেলিয়াতে আছেন বা হচ্ছে জার্মানিতে আছেন। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের কাছে কি কানাডা, অস্ট্রেলিয়া অনেকে অনেক জায়গাতে আছেন, তো আপনাদের কাছে কি মনে হচ্ছে আর কি যে আসলে যে সুযোগটা আর কি যদি বাংলাদেশে থাকতো তাহলে হচ্ছে কি হয়তো বা আপনাদের পড়ালেখার ক্ষেত্রে হচ্ছে অনেক কাজে আসতো বা আপনি আপনার ফ্যামিলি সাপোর্ট করার ক্ষেত্রে আর একটু বেশি সেটা হেল্প করতো আর কি, একেবারে প্রাইমারি পর্যায়ে আর কি। আর কি ধরেন হচ্ছে আমার যেটা হচ্ছে এনপি, আমি এনপি তে হচ্ছে একজন সদস্য হিসেবে আছি। তো মানে আমার কাছে মনে হচ্ছে আসলে আমাদের এডুকেশন সিস্টেমে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আসলে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পর্যন্ত একটা সংখ্যক মানে আমাদেরকে হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক, আমাদের লেবারকে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কি আমরা লেবার দেওয়ার সুযোগটা পাই না আর কি। আমি যদি পরিশ্রম করতে চাই, আমি যদি চাকরি করতে চাই, আমি সেই সুযোগটা আর কি পাই না বললেই চলে আর কি, সেটা একেবারে ইউনিভার্সিটি হচ্ছে কি পাশ করার আগ পর্যন্ত। তো যেটা অনেক ছেলে মেয়েদের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়ায় আর কি, যাদের আসলে ফ্যামিলি সাপোর্টটা দেওয়া দেওয়া প্রয়োজন। তো আপনাদের কাছে কি মনে হয় যে আসলে আমাদের এই জিনিসগুলো যদি সলভ করতে চাই, আহ সেই ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যাইতে পারে হয়তো বা? থ্যাংক ইউ। আমি একটু এখানে বলি, একটা হচ্ছে যে আহ, আমি এখানে আসার পর বুঝলাম যে বাংলাদেশ এডুকেশন অতটা খারাপ ছিল না। মানে আমি যতটা ভয় পাইছিলাম অতটা খারাপ না, মানে পার করতে পারছি পড়ালেখা করে। যখন অন্যান্য অনেক দেশের বাচ্চারা এখানে ছিল একসাথে যখন পড়ালেখা করছি, তখন আমি যেটা জানি বা ওটা আমি বুঝতে পারছি। সো খুব মানে প্রবলেম ফেস করি না ওই হিসাবে। প্রবলেমটা যে জায়গায় আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা হচ্ছে ডারউইনিস্টিক, মানে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এবং এই ফিটেস্ট মানে যে আপনি সবচেয়ে ভালো স্টুডেন্ট তা না। আপনার বাবার কত টাকা আছে, আপনার কত কোচিং করাইতে পারে, এরকম 100টা ফ্যাক্টরি তার পিছনে কাজ করে। আমার অনেক ভালো ভালো অনেক স্মার্ট স্মার্ট ফ্রেন্ড মানে বিভিন্ন কারণে আমি বলবো তাদের ম্যাক্সিমাম পোটেনশিয়ালে যাইতে পারে নাই। নট বিকজ যে ইট ইট ওয়াজ নট দেয়ার উইশ। হ্যালো। মানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এডুকেশনটা এই মানে স্পার্টার ওই ইয়ার মতো না যে সবাই মিলে ফাইট করবে একজন বেঁচে থাকবে। এইটা এডুকেশন সিস্টেম হওয়া উচিত না। এই ফাইটিংটা ভালো না। কম্পিটিশন থাকা উচিত কিন্তু হেলদি কম্পিটিশন, এটা একটা। সেকেন্ড হচ্ছে জব এক্সপিরিয়েন্সটা যে কি ইম্পর্টেন্ট আমি নিজে ফেস করছি, যে আমি অত্যন্ত বেশি একাডেমিক, যা চিন্তা করি সব একাডেমিক। প্রথম যখন আমি এন্টারপ্রেনারিজম শুরু করি তখন আমি শুরু করলাম যে আমি কারো আন্ডারে শ্যাডো করবো অনেকদিন, জাস্ট কাজ শেখার জন্য। কাজ শেখা বলতে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মিটিং মানে আস করতে হয়, মিটিং মিটিং এ যেতে হয়, মানে 100টা বিষয় শেখার আছে। এবং আরো অনেকগুলো জিনিস যেগুলো আমরা প্র্যাকটিক্যালি শেখা দরকার। আমার কাছে মনে হয় আমার কয়েকটা একটা সাজেশনের মধ্যে ছিল যে বাংলাদেশের যে ইপিজেড গুলো আছে তার সাথে করেসপন্ডিং এডুকেশন গুলোকে কানেক্ট করা যায় কিনা। গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা শুনছি যে, এবং আমি কর্পোরেট সাথে যখন কথা বলি ফ্রেন্ডদের সাথে এই একই ফিডব্যাক পাই, যে বাংলাদেশে কি শিখে বাচ্চাদেরকে মানে প্রমোট করা যায় না বা কাজে নেওয়া যায় না। এটা যেরকম প্রবলেম, প্রবলেম হচ্ছে এই কারণে তারা আবার ইন্ডিয়া থেকে অন্য জায়গা থেকে লোকজন হায়ার করে নিয়ে আসতেছে, বেতন বেশি দিতে হচ্ছে। বা এডুকেশনের সাথে মানে কথা বলে নিলেই তো হয়। এটা শুধু অ্যাডভান্স করে নিলে কোঅপটা কতগুলো সেক্টরে তো বাধ্যতামূলক করা উচিত যে আপনি কাজটা করে মানে পড়ালেখার পাশাপাশি কাজটা করবেন, এবং এক ক্রেডিট থাকবে বা একটা সেমিস্টার থাকবে যেখানে আপনি হয়তো কাজই করছেন এবং কাজের মাধ্যমে আপনি শিখছেন। আগে একটা সময় ছিল যে কাজের ওই যে ইয়া করতে পারা যেত না, ওই যে মানুষ ইন্টার্নশিপ করতো। এখন যদি ইন্টার্নশিপের সুযোগ না থাকে, আমি বলবো যে বাধ্যতামূলক ভাবে কোনো স্টুডেন্ট তার যদি নিজস্ব প্রজেক্ট থাকে প্রজেক্টটা রান করা উচিত, যাতে
সে অ্যাটলিস্ট একটা প্রজেক্ট রান করার এক্সপিরিয়েন্স গুলো কিভাবে পায়, টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট সবগুলো, মানে এগুলো প্রচন্ড ভ্যালুয়েবল কাজে, মানে জব পাওয়ার ক্ষেত্রে, কাজে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে। এবং বাংলাদেশের এডুকেশনের এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কিভাবে আমরা এই ম্যানেজমেন্ট গুলো শিখতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। যে আর কি আমি কারো কোনো? জি, আমি একটু সাজান ভাই। আমি একটু এটার সাথে একটু অ্যাড করি যে প্রথমত যে আমি বিদেশে এসে লেখাপড়া, মানে বাংলাদেশের এডুকেশনের কারণে কোনো মানে কোনো ল্যাকিং ফিল করছে কিনা, আমি ব্যক্তিগতভাবে একটু করছি। আমি যখন আন্ডারগ্রেড করতে গেছি, বাট সেটা আমি করছি যে কারণে আমরা হচ্ছে যে ফার্স্ট ব্যাচ, আমাদের যে সৃজনশীল ছিল আমাদের শুধুমাত্র কেমিস্ট্রি। তো ফিজিক্স আমরা যে পড়ছি, আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের স্কুল কলেজ কোচিং এর শিক্ষকেরা গত বছর পরীক্ষা যেগুলো আসছে সেগুলো বাদ দিয়ে পড়ানো হয়েছিল। হয়তোবা এখন হয়তোবা এই বিপদটা নাই, কিন্তু আমরা এই বিপদটা ফেস করছি এবং মোটামুটি একটা বড় অ্যামাউন্ট অফ, আমার কাছে মনে হয়েছে যে ল্যাকিং, সেটা আমার কেমিস্ট্রিতে ছিল না কারণ সৃজনশীল ছিল থেকে পুরোটাই পড়া লাগছে। কিন্তু ফিজিক্স মানে শিক্ষকেরা এগুলা মানে পৃষ্ঠায় উল্টায় গেছেন, ওগুলো পড়াই নাই, এরকম কিছু সিচুয়েশন আমাদের টাইমে আমরা ফেস করছি, যে কারণে কিছু ল্যাকিংস আমি ফেস করছি। আর একটা যেটা যে মানে কাজের যে বিষয়টা, আমি আমার প্রেজেন্টেশনে যে কয়েকটা গুলো বললাম যেগুলা টেফ বা ভোকেশনাল ছাড়াও, এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির শিক্ষার্থী কোথাও না কোথাও চাকরি করতেছে। 100% অফ দেম, 100% অফ দেম, ডাজেন্ট ম্যাটার তারা কত বড় লোক হোক আর যা হোক, সবাই অ্যাটলিস্ট 20 থেকে 30 আওয়ার্স তারা কাজ করছে। এবং এদের ইউনিভার্সিটি গুলো এভাবেই ওরা চেষ্টা করে যে 2 থেকে 3 দিনের ভিতরে ক্লাস শেষ করার, ম্যাক্সিমাম 3 দিন, এর থেকে বেশি কেউ সাধারণত ক্লাস রুটিন নেয় না। এবং ওরা সবাই অ্যাটলিস্ট 3 to 4 ডেজ সবাই কাজ করতেছে। এবং এই কারণে যেটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা এখানে হচ্ছে যে ওটা ক্যাজুয়াল জবের যে বিষয়টা আছে, বাংলাদেশে টিউশনি করানো ছাড়া স্টুডেন্টের আসলে আর তেমন কোনো চাকরি আসলে নাই। বা আবার বাংলাদেশের রেস্টুরেন্টে চাকরি করলে সেটা আবার মানুষজন সমান চোখে দেখে না। তো এখানে যেটা হচ্ছে যে এখানে ক্যাজুয়াল জব, এটাই নর্ম, এটাই সবাই করতেছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটা হয়তো বা আমাদের যে মানে 18 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত শুধুমাত্র যে লেখাপড়া ঠিক আছে, তাছাড়াও যথেষ্ট সময় থাকে আসলে একটা কাজ করার এবং ক্যাজুয়াল জবের ইন্ট্রোডাকশন যতটা করা সম্ভব হয় আর কি। ধন্যবাদ। আমরা তো যেহেতু প্রায় শেষের দিকে চলে এসেছি, আমার মনে হয় জুথি আপুর প্রশ্নটা নিয়ে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাই। জি, জুথি আপু। আচ্ছা, না আমার আসলে ঠিক প্রশ্ন না, ওই যে কাজের যে কথাটা আসলো। আচ্ছা আচ্ছা, আমি সোনিয়া আফরোজ জ্যোতি, আমি কানাডায় থাকি। তো ওইটা একটু অ্যাড করতে চাচ্ছি আর কি। এখানে আসলে যেটা আমি দেখেছি যে 16 বছর বয়স পর্যন্ত আহ, এই যে আহ, মানে ধরেন যে ট্রান্সপোর্টে চড়া, যে আহ, বাসে চড়া কিংবা আরো অনেক কিছু, এগুলা কোনো টাকা স্টুডেন্টদেরকে দিতে হয় না, এগুলো একদমই ফ্রি। তো 16 বছর পরে গিয়ে এর মানে অনেক কিছু পে করতে হয় আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় যে মানে 16 বছর বয়সের পরে মানে ফ্যামিলি থেকে অনেক সময় সেই জিনিসটা দিতে চায় না, তারা বলে যে মানে তুমি নিজে আর্ন করো। তো আমি আহ, এই যে আর্নিং, সেটা কিন্তু 16-র পরে ম্যাক্সিমাম আমাদের এশিয়ান ছাড়া আসলে মানে এখানে যারা লোকাল, এরা কিন্তু কাজ করা শুরু করে। এবং এখানে অনেক মানে স্বজন ভাই যেটা বললো যে ইনফর্মাল যে সেক্টর, সেখানে অনেক বেশি সুযোগ আছে এখানে কাজ করার। যেমন আমি দেখি যে কিছু স্টুডেন্ট যারা ধরেন যে সামারে ওরা ঘাস কাটে। হুম, মানে ওরা পড়াশোনা করে, ওরা পাশাপাশি দেখা যাচ্ছে যে মানে কোনো বাসার লনের, কারণ এখানে তো আহ, মানে ঘাস যদি আপনি না কাটেন সেটার জন্য জরিমানা দিতে হয়। তার জন্য যেমন প্রতিষ্ঠান আছে, আবার দেখা যায় যে ব্যক্তি উদ্যোগে, যেমন আমি যে এরিয়াতে থাকি এখানে একটা ছেলে খুব পরিচিত, যে সে স্টুডেন্ট প্লাস সে তার অবসর সময়ে ঘাস কেটে দিয়ে যায়, তাকে হয়তো $20-30 এরকম দিতে হয়। কিংবা আমি কিছুদিন আগে আমার মেয়ে বলছে যে ওর এক ইয়ে কি বলে যে ক্লাসমেট, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, যে ওর এক ক্লাসমেট ও হচ্ছে যে তার নেইবার্স এর মানে কুকুরকে হাঁটতে নিয়ে যায়। থাকে অনেক এল্ডারলি পিপল, ওরা হয়তো সে কুকুর নিয়ে যেতে মানে হয়তো নানা ধরনের ডিফিকাল্টিজ আছে, কিন্তু তার বাসায় একটা পেট আছে, তার কুকুর কিংবা বিড়াল। সেটা আবার এই যে স্টুডেন্ট
দেরকে দেয় হচ্ছে ওরা এটা এটা নিয়ে হাটে বিকালে $10 $15 এরকম করে দেয়। তো এখানে মানে যেহেতু মানে মানে এই কাজের সুযোগগুলো আছে, তো পড়াশোনার পাশাপাশি আসলে মানুষ ওইগুলো করে থাকে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার আহ, আহ, যে মোরাল এডুকেশন যেটা নিয়ে অনেকেই কথা বলছে। আমি দেখলাম যে স্কুলগুলোতে ওরা প্রত্যেক মাসে একটা হচ্ছে যে মানে একটা সাবজেক্ট ওরা চুজ করে। হ্যাঁ, যেমন এই এই পুরো মাস এটা হচ্ছে যে অনেস্টি। হ্যাঁ, এটা এটা নিয়ে শিক্ষা মানে তাকে মানে অনেক ধরনের লার্নিংস দেওয়া হবে এবং সেই মাসের শেষে মানে এই অনেস্টির ক্ষেত্রে কিংবা ধরেন আরেকটা মাসকে ওরা ঠিক করলো যে ইন্টিগ্রিটি। হ্যাঁ, এর এই মাসের রেট হবে এরকম। তো সে মাসের শেষে দেখা যায় যে ২ জন স্টুডেন্টকে ওরা অ্যাওয়ার্ড দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে। তো সারা মাস ধরেই আসলে দেখা যাচ্ছে যে ওই বিষয়টা নিয়ে পড়াশোনা এবং মাসের শেষে এক ধরনের মানে তাদেরকে রিকগনাইজ করা যে এরা হচ্ছে ক্লাসের মধ্যে এই সেক্টরটাতে মানে এই মরাল ইয়েটাতে ওরা হচ্ছে মানে হাইয়েস্ট পারফরমেন্স তার ছিল। তো তো এগুলো আসলে তাদের মানে মানে এডুকেশনে যেটা আমরা যেরকম ক্লাসে শুধু আসলে পড়া পড়া মানে পড়া দেয়া পড়া নেয়া এই জিনিসটা অনেক বেশি ছিল। এখানে কিন্তু মানে একটা মানুষের ডেভেলপমেন্টের জন্য যতগুলা ফিল্ড আছে সে প্রত্যেকটা ফিল্ডকে কিন্তু ওরা সমান গুরুত্ব দিয়ে আসলে ট্রিট করে। মানে ক্লাসরুমে পড়ার পার্টটা অবশ্যই আছে কিন্তু তার যে লাইফ স্কিল রিলেটেড যে জিনিসগুলো শেখা দরকার একটা স্টুডেন্টের এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না এবং সেইটার এই করার জন্য যত ধরনের আয়োজন থাকা দরকার সেই স্কুলগুলোতে আছে। আমরা যেটা অনেক বেশি আসলে শুধুমাত্র মানে টিচার একতরফা বলতে থাকে ক্লাসে পড়তে থাকে। বাংলাদেশে তো ধরেন ঢাকা শহরে তো ম্যাক্সিমাম স্কুলের আসলে কোনো মানে খেলার জায়গাই নেই। মানে ক্লাস মানে শুধু ক্লাসরুম, শুধু বিল্ডিং হচ্ছে, আদার কোনো নাই। কিংবা হয়তো বেসমেন্টে কিংবা গ্রাউন্ড ফ্লোরে একটা ছোট্ট করে একটা খেলার কর্নার। কিন্তু এখানে আসলে এই যে খেলাধুলা এই এই ব্যাপারগুলা অনেক বেশি আসলে ইম্পর্টেন্স দেওয়া হয়। যেমন আহ, এখানে তো অনেক বেশি শীত যেমন কানাডায়। তো দেখা যায় যে ওরা ৩ বার হচ্ছে ওদের আহ, মানে ব্রেক থাকে। হ্যাঁ, যে যে বাচ্চাদেরকে মানে ওরা ৭-৮ ৭ ঘন্টা যদি আমি টোটাল ইয়ে ধরি তাহলে এখানে প্রায় ১.৫ ঘন্টার মতো ওরা বাইরে খেলাধুলার যেটা এটা মানে রোদ হোক বৃষ্টি হোক টেম্পারেচার -10 হোক 15 হোক ওরা কিন্তু সব বাচ্চাদেরকে নিয়ে যায় বাইরে যে বলে যে মানে এই টেম্পারেচার যে এক্সট্রিম ইয়ে এটার সাথে তাদেরকে আসলে ম্যাচ করতে হবে। তো মানে আমাদের মানে এডুকেশন সিস্টেমটা অনেক বেশি বোরিং হয়ে যায় কারণ তাদের এই আদার যে অ্যাক্টিভিটিস এটার উপর বাংলাদেশে খুব কম আসলে আহ, আহ, মানে কি বলে এমফেসাইজ করা হয় মানে মূলত পড়াশোনাটাই মূলত এখানে মূল জিনিস কারণ এই আয়োজনগুলা করার জন্য তো টাকা পয়সা লাগে স্কুলের ফান্ডিং লাগে সেই আমাদের স্কুলগুলা তো সেই ফান্ডিং কিংবা সেই যে সাপোর্ট সেটা পায় না কিন্তু এখানে যেহেতু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় মানে এডুকেশনটা অনেক বেশি এনজয়েবল মানে আমি আসলে বাচ্চাদের বাংলাদেশে যেরকম দেখতাম যে স্কুলে যেতে চাইতো না সপ্তাহে 2 দিন 3 দিন যেতে চাইতো না এখানে কিন্তু কখনোই ওরা মানে যাবো না আসলে এই কথাটা বলেন আর কি সবসময় যেতে চায় কারণ এই আয়োজনগুলোর জন্য আসলে মানে পড়াটা আসলে এখানে কোনো প্রেশার না এবং আহ, এটাকে যত রকম ভাবে আসলে এনজয়েবল করা যায় ওরা সেই কাজটা করে তো এটাই আসলে অ্যাড করার ব্যাপার ছিল আর কি থ্যাংক ইউ ধন্যবাদ জ্যোতি আপা। যেহেতু আমরা মোটামুটি আজকে প্রায় 2 ঘন্টার আলোচনা করলাম কানাডা এবং অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে, দেন আমাদের আসলে আরো অনেক ধরনেরই আলোচনা আমরা করেছি এবং পরবর্তীতে অন্যান্য দেশ নিয়েও আমাদের অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যেমন জাপান, যুক্তরাষ্ট্র, নরওয়ে, জার্মানি, ভারত, এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের
স্বপ্ননগর বিদ্যানিকেতন নিয়ে একটা আলোচনা হবে, এরপরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও অবশ্যই আলোচনা থাকবে। তবে এই কয়টা দেশ ছাড়াও হয়তোবা আমাদের মানে হচ্ছে এই ডিসকাশনে আরো অন্যান্য দেশও হয়তো যুক্ত হবে, হয়তোবা যারা মানে বিভিন্ন দেশ নিয়ে বা কথা বলতে চান আমার মনে হয় যে অনেকেই যুক্ত হতে পারেন, বা এখান থেকেও যদি হচ্ছে এমন কেউ থাকেন যিনি হচ্ছে অ্যাড করতে চান কোনো দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমার মনে হয় আমরা সেই ক্ষেত্রে সেটাও যুক্ত করতে পারি। তো এইটা মানে শেষ হওয়ার আগে রায়হান ভাই হাত তুলেছেন, উনি কিছু অ্যাড করতে আমি চান। শুধু একটু লাস্ট কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি এটা প্রেজেন্ট করতে মানে কোলেট করতেছেন এবং সবার কথা হয়তো শেষ পর্যন্ত আপনি একটা কোলেট করে কিছু একটা বানাবেন। আচ্ছা, রাখাল রাহা ভাইরা মনে হয় একটা বই পাবলিশ করেছিলেন বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। ওনারা, আমরা তো যেভাবে আলোচনা করেছি, ওনারাও বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করে একটা মনে হয় আরো সিস্টেমেটিক ওয়েতে মনে হয় একটা বই পাবলিশ করেছেন। সো আমি মানে ওই বইয়ের কপি আমার কাছে নাই, যেহেতু আমি মানে অনেকদিন 10 বছর হয়ে গেছে আমি অস্ট্রেলিয়া চলে আসছি। কিন্তু রাখাল রাহা ভাইরা মনে হয় বছর 3-4 আগের এই কাজটাই করেছেন, আমরা যে কাজটা এখন করছি ওনারাও করেছেন আরো একটু সিস্টেমেটিক ওয়েতে, কারণ বই পাবলিশ করতে হয়েছে। যদি সম্ভব হয় নেক্সট যদি জোগাড় করতে পারেন। ও আচ্ছা, নাফিস আপু কি দেশের বাইরে থাকেন, মানে বাংলাদেশে থাকেন না? জি জি, আমি হচ্ছে ও আচ্ছা, তাহলে জার্মানিতে। তো আপনার পক্ষেও ডিফিকাল্ট হবে। আচ্ছা, আচ্ছা রাহান ভাই, আপনি সম্ভবত 3 ভুবনের শিক্ষা বইটার কথা বলছেন, যেটা রাখাল হ্যাঁ রাহা নেদারল্যান্ডসের এবং আচ্ছা জাপানের শিক্ষা নিয়ে একটা আলোচনা আছে। আমরা ওই হ্যাঁ, বাংলাদেশের যখন করবো তখন ওটাতে আমরা বোধহয় কথা বলবো, সব নিয়ে কথা হবে বোধহয়। আচ্ছা ঠিক আছে, ওকে। মানে ওই বইটাও যদি ইনক্লুড করা যায়, ওনাদেরও ফাইন্ডিংসটা জানা গেল। আমি আসলে পড়ি নাই ওইটা, ওই জন্য বলতেছি আর কি। জি হ্যাঁ জি, হ্যাঁ শামিয়ারা নিপাপা হচ্ছে যুক্ত করেছেন যে নেদারল্যান্ডস, জাপান এবং বাংলাদেশ এই তিন নিয়ে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা তাহলে আজকের ডিসকাশন শেষ করি। মানে আজকে এবং পরবর্তীতে আমাদের হচ্ছে প্রোগ্রাম, যেটা হচ্ছে আমাদের পরবর্তী আলোচনা 12 তারিখ, যেখানে জার্মানি নিয়ে এবং স্বপ্ননগর বিদ্যানিকেতন নিয়ে আলোচনা হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সজন ভাইকে ধন্যবাদ, আশরাফুল ভাইকে ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।